আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সুব্রত পাল প্রীতম, এসেছি ধানমন্ডি থেকে। ওয়ালাইকুম আসসালাম। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তো শুরু করছি আমার ঘটনা। তো রাসেল ভাই, আমি যখন খুব ছোট ছিলাম, তো আমার বয়স যখন 7 মাস ছিল, তো আমার খুব জ্বর হয়। তো যেই জ্বরে আমি মানে প্রায় 20 দিন যাবত আমার জ্বরটা ছিল, এবং এক রাত্রে আমার মা, আমার দিদা এবং আমার দাদু, আমার বাবা সবাই মিলে এক রাত্রে 10টা ডাক্তারের কাছে গিয়েছিল, এবং প্রত্যেকটা ডাক্তারই কোনো সলিউশন পাচ্ছিল না এবং রোগ ধরতে পারছিল না, এবং সবাই ধরে নিয়েছিল যে আমি আর বেশি দিন বাঁচবো না, এবং সবাই বলছিল যে আমি নাকি মারা যাব। তো এভাবে চলার পরে আমার মা এক পর্যায়ে হতাশ হয়ে যায় এবং ভেবে নেয় যে আমি আর বাঁচবো না। তো আমার মা আমাকে চেলে ফেলে দেয়, এবং সেই পর্যায়ে আমার দিদা আমাকে কোলে তুলে নেয় এবং তারপরে আমার দিদা আমাকে নিয়ে বলে যে তুই চিন্তা করিস না, আমি দেখছি। তো আমার দিদা তারপরে একটা কবিরাজের কাছে আমাকে নিয়ে যায় এবং বুঝতে পারে যে এটা ডাক্তারের দ্বারা সম্ভব না, এটা কবিরাজের দ্বারা যদি কোনো সমাধান থাকে তাহলে কবিরাজ বা তান্ত্রিকের মাধ্যমেই করতে হবে। তো আমার মা আর দিদা তারা তান্ত্রিকের কাছে যায়, একজন সাধুর কাছে যায়, যে আমাকে তাদের কাছে নিয়ে সবকিছু খুলে বলে যে এরকম আমার জ্বর, আমার শরীর সুস্থ হচ্ছে না। তো তান্ত্রিক বলে যে আমার মাথা থেকে চুল কেটে নিয়ে গেছে, একজন ব্ল্যাক ম্যাজিক করছে, এবং যার কারণে আমার হচ্ছে জ্বরটা আছে এবং এই জ্বরটা থাকবে, আর এর কোনো সমাধান তারা দিতে পারবে না। যদি কিছু সম্ভব হয় তাহলে তাদেরকে কাজ করতে হবে, যে তাদের যে বিভিন্ন প্রক্রিয়া থাকে সে প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, আমাকে আমার দিদা এবং আমার মা এক মঙ্গলবারে অমাবস্যার দিনে তাদের কাছে নিয়ে যায়, এবং তারপরে আমাকে একটা মাদুলি দেয় এবং পানি পড়া দেয়, যে পানি পড়া বলে যে প্রতিদিন খেতে, এবং আমাকে চোখে চোখে রাখতে বলে, বিশেষ করে রাতের বেলা যেন আমাকে আঁচলের সাথে আমার জামাটা বেঁধে রাখা হয়, আমি যাতে কোথাও যেতে না পারি সেজন্য। তো এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন, আমি সুস্থ থাকি। এরপরে যখন আমার বয়স 10 বছর, তো তখন থেকে রাসেল ভাই প্রবলেমটা আবার শুরু হয়। প্রবলেম হচ্ছে আমি রাতের বেলায় ঘুমাতে পারি না। প্রত্যেকদিন রাত্রে আমি যখন ঘুমাতে যাই, তো হঠাৎ করে আমার ঘুমটা ভাঙলেই আমি দেখি আমার পাশে দুইটা লম্বা একটা মানুষ, পাঞ্জাবি পরা এবং তাদের বিভৎস চেহারা, এবং তারা আমার দুই পাশে ঘিরে থাকে। কখনো কখনো আমাকে মারতে যায়, আমার গলা টিপে ধরতে যায়, আমাকে বিভিন্নভাবে ভয় দেখায় এবং বলে যে তুই বাঁচবি না, তোকে আমরা নিতে এসেছি, তুই এই পৃথিবীতে থাকতে পারবি না, তোকে আমরা মেরে ফেলবো। তো যখন আমি চিৎকার করি, আমার বাবা মা চলে আসে, এবং তাদেরকে যখন বলি এই কথা, তারা ফার্স্টে বলে যে না ঠিক আছে, তুই হয়তো স্বপ্ন দেখছিস, এটা ভুলে যা। তো এইভাবে চলতে থাকে। হঠাৎ করে 2017 সালের ডিসেম্বর মাসে আমি শুয়েছিলাম রুমের ভিতরে। তো হঠাৎ করে দেখি আমার জানলার বাইরে আমার বাবা দাঁড়িয়ে আছে। তো আমি ফার্স্টে অবাক হলাম যে আমার বাবা এত রাত্রে জানলার বাইরে কি করছে, বাসার বাইরে কি করছে। তো বাবার চেহারাটা একেবারে অন্যরকম ছিল, তার চোখটা জল জল করছিল আগুনের মতন, যেটা দেখে আমি সত্যি রাসেল ভাই এত পরিমাণে ভয় পাই যে আমি কোনো কথা বলার মতন অবস্থাতে থাকি না। তো বাবা আমাকে ইশারা করে ডাকতে থাকে জানালার দিকে আসার জন্য। তো আমি জানালার দিকে যাইতে থাকি, এবং হঠাৎ করে দেখি আমার পিছন থেকে আমার বাবা আমাকে ডাক দেয়, এবং তার ডাকটা শুনে আমি যখন পিছনে তাকাই, আমি দেখি আমার বাবা আমার পিছনে। তখন আমি বাবাকে বলি, বাবা তুমি কি বাইরে গেছিলে? তো বলে যে কই না তো, তুই তো দেখছিস যে জানলার দিকে চলে যাচ্ছিলি, তার জন্য তোকে ডাকলাম, আর তুই তো আরেকটু পর হলেই তুই তো ঘরে বাইরে চলে যেতিস। আমি বললাম যে তুমি বাইরে যাওনি, আমি তো তোমাকে এইমাত্র দেখলাম যে তুমি আমাকে ডাকছো। তো বাবা বলে যে না, তুই কি পাগল হয়েছিস, আমি তো এই রুমে শুয়ে আছি, আর তারপরেই তো তোকে ডাকছি। তো আমি অনেক ভয় পাই। তারপরে বাবা আমাকে একটু ঝাড়ফুঁক করে, কিছু মন্ত্রতন্ত্র পড়ে দেয় এবং আমাকে ঘুম পাড়িয়ে দেয়। তো এইভাবে চলার পরে হঠাৎ করে আমার বেশ কিছুদিন পরে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তো তখন হচ্ছে ক্লাস 8-এ যখন পড়তাম, তখন হচ্ছে আমার একটা প্রবলেম হয়। সেটা হচ্ছে আমি একদিন একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আম গাছের নিচে। তো হঠাৎ করে গাছে উঠে পাকা আম থাকে, সে পাকা আম পাড়ছিলাম। তো হঠাৎ করে গাছ থেকে আমি পড়ে যাই, এবং পড়ে যাওয়ার পরে আমার আর কিছু মনে থাকে না। তো পরে যেগুলো শুনতে পারি যে আমার ওই গাছ থেকে পড়ার পর নাকি অস্বাভাবিক রকমের আচরণ শুরু হয়, যেমন আমার ভয়েস পরিবর্তন হয়ে যায়, আমার মেয়েলি কণ্ঠ থাকে, কারোর সাথে ভালো করে কথা বলি না, কারোর সাথে ভালো করে মিশি না, নিজের মতো থাকি, প্রচন্ড রেগে যাই। আর খাওয়ার আসল ভাই এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে দেখা যাচ্ছে 5-6 জনের খাবার আমি নিজে খেয়ে ফেলছি। তো এরকম হওয়ার পরে সবাই আবার ভয় পেয়ে গেল এবং ভাবলো যে কি করা যায়, এভাবে তো চলতে পারে না। এবং
মানে খামচি মেরে দিতাম, তারপরে কামড়াতে যেতাম, মানে বিভৎস এক অন্যরকম একটা অবস্থার সৃষ্টি হয়। তো তারপরে আমার মা আবার আমাকে দিদাকে খবর দেয় যে এরকম এরকম অবস্থা। তো আমাকে আবার সেটা তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। তো তান্ত্রিকের কাছে যখন নিয়ে যাওয়া হয় আমাকে, তো তখন বলে যে আমার সাথে যে 2টা জিন আছে, খারাপ জিন, তো তারা আমাকে আসর করছে আর এবার আমাকে নিয়ে যাবে, কোনোভাবেই ছাড়বে না। তো আমার দিদা অনেক আকুতি মিনতি করে যে যেভাবেই হোক আমাকে সুস্থ করে তোলার জন্য, তাদের থেকে মুক্ত করার জন্য। তো তান্ত্রিক কিছুতেই রাজি হয় না, বলে যে এটা তার সাধ্যের বাইরে, যদি তার একজন মানে তার থেকে বড় একজন সাধু আছে, তার যে গুরু, তার কাছে নিয়ে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, একদিন অমাবস্যার দিন মঙ্গলবার আমাকে নিয়ে যাওয়া হয়। আমার মা সেদিন সারাদিন খায় না এবং আমাকে বলে যে আমাকেও যেন খাইতে না দেওয়া হয়, প্রয়োজনে আমার হাতে দড়ি বেঁধে রাখতে, আর আমাকে কোনো কিছুই যেন খেতে না দেওয়া হয়। তো আমার মা ওরকম সারাদিন না খেয়ে আমাকে নিয়ে যায় এবং যাওয়ার পর একটা আম গাছ বেল গাছ তলাতে রাখা হয় আমাকে, এবং সেখানে সেই সাধু মানে তান্ত্রিক থাকে, আমার মা থাকে আর আমার দিদা থাকে, আর আমাকে একটা জায়গায় বসানো হয়। তো বসানোর পরে সেই তান্ত্রিক বিভিন্ন ধরনের প্রক্রিয়া করে, যেটা পরে শুনতে পারি যে বিভিন্ন ধরনের আগুন দিয়ে, তারপরে হাড্ডি দিয়ে বিভিন্ন ধরনের মন্ত্র পড়তে থাকে। তো এক পর্যায়ে আমার যখন শোনা হয় যে আমাকে, যে কেন আমার সাথে এরকম করছে, তো তখন আমার ভিতরে যে জিনটা থাকে সে বলে যে আমাকে নিয়ে যাবে এবং আমাকে কোনোভাবেই ছাড়বে না। এবং আমাকে হচ্ছে ভালো লাগছিল যে যখন আমি একটা আম গাছের নিচে দাঁড়িয়েছিলাম, তো তখন একটা পরী নাকি আমাকে দেখে অনেক পছন্দ হয়েছে এবং আমাকে নিয়ে যাবে। তো তখন বলে যে না, তুই একে নিতে পারবি না, একে ছেড়ে দে, এবং তুই যদি একে না ছাড়িস তাহলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তো তখন ওই জিনটা বলে যে না, আমি একে ছাড়বো না, তো আমি একে নিয়ে যাব। তো এইভাবে বলার পর তান্ত্রিক বিভিন্ন প্রক্রিয়া করার পরে এক পর্যায়ে জিনটা আমাকে ছাড়তে মানে বাধ্য হওয়ার একটা কথা দেয় যে হ্যাঁ ঠিক আছে, আমি একে ছেড়ে যাব, কিন্তু তার জন্য আমাকে হচ্ছে একটা ছাগল আর হচ্ছে কিছু মিষ্টি দিতে হবে। তো তারপরে আমার মা রাজি হয়ে যায় এবং সেই কথাতে বলে যে আচ্ছা ঠিক আছে, সেটাই করব। তারপরে সেই প্রক্রিয়া করা হয় এবং তার কিছুদিন যাবত পর থেকে আমার এই সমস্যাগুলো শেষ হতে থাকে। এবং একটা পর্যায়ে এসে যখন এখনো প্রায় প্রায় আমি দেখি যে আমার পাশে 2টা মানুষ, ঘুমাতে গেলে 2টা মানুষ দাঁড়িয়ে থাকে এবং আমাকে বিভিন্ন ভয় দেখায়। কিন্তু একটা জিন আছে ভাইয়া, যে আমি দেখি যে সবসময় দাঁড়িয়ে থাকে, যে ওই 2জনকে প্রোটেস্ট করার জন্য। বিভিন্ন ধরনের ভয় যখন পাই তখনই দেখি ওই লোকটা এসে হাজির হয়। এবং এমন এমন সময় থাকে যে আমি ঘুমিয়ে আছি, প্রায় প্রায় আমি নিঃশ্বাস নিতে পারি না, দম নিতে পারি না, আমার হাত পা সবকিছু অবশ হয়ে যায়। এবং ঠিক সেই টাইমে ওই যে ভালো জিনটা থাকে সে এসে আমাকে পাশে দাঁড়ায় এবং বলে যে তোর কোনো ভয় নেই, তুই যতদিন বেঁচে থাকবি তোকে সবসময় আমি ছায়ার মতন আগলে রাখবো। তো রাসেল ভাই, এখনো পর্যন্ত আমার সাথে এই ঘটনা ঘটছে। তো সবাইকে ধন্যবাদ, এই ছিল আমার স্টোরি। কোরবানি ঈদের 3 মাস আগের ঘটনা। রিসেন্ট এই কোরবানি ঈদ নাকি? না রাসেল ভাই, ওই সময় কোরবানি ঈদের থাকে, 3 মাস আগের ঘটনা। তো তারা ওই গরুর খামারটা পরিচর্যা করছে, বৃষ্টির পানি জমে যেত, ওই সময় বর্ষা মৌসুমে কোরবানি ছিল, অনেক আগের ঘটনা। আসলে আমি ঘটনার সাথে ম্যাচ করি 93-তে, আই হোক ওই মুহূর্তে কোরবানি ঈদ ছিল 3 মাস আগের ঘটনা। কোরবানি ঈদের 3 মাস আগে ওই খামারের মধ্যে তার সাথে একজন লোক থাকতো, আর ওই মুহূর্তে গরু ছিল তার খামারে, সেই জন্য পরিচর্যা প্লাস আপনার পাহারা দুইটাই কাজ করতে হতো, যেহেতু 3 মাস তাকে একটু কষ্ট। এরকম একদিন রাতের বেলা হঠাৎ করে তারা ওই পানি জমে যায় খামারের ভেতর। খামারের ভেতরের পানি সরাতে যেয়ে তারা ভেতরে বসে গল্প করছিল, কথা বলছিল, প্ল্যান করছিল। এমন সময় হঠাৎ করে ঝপঝপ করে শব্দ, কেউ হেঁটে হেঁটে দৌড়ে আসছে। প্রথমে পুরা খামারটার চারিপাশে ঘুরে একটা পর্যায়ে এসে সামনে এসে বসে, খামারটার সামনে এসে বসে। তো উনি টর্চ নিয়ে প্রথমে দেখে, কাউকে খুঁজে পায় না। পরবর্তী সময় দেখে একটা মেয়ে বসে আছে, বসে বসে কান্না করছে, মায়া কান্না, অনেক মানে অ্যাডোরেবল কান্না, খুব মানে ইচ্ছা হবে যে সামনে যে জিজ্ঞেস করি কে তুমি, কোথা থেকে আসছো। কাছে যাতেই মাথাটা পড়ে যায় গলা থেকে। এইটা দেখার পর উনি আর ওখানে জ্ঞান ধরে রাখতে পারেনি, উনি অজ্ঞান হয়ে যায়। উনি যখন জ্ঞানে ফিরে আসে তখন উনি তার এলাকাবাসী কথায় কথায় গল্পে 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 জেনে যায়। তখন সবাই মুখ খোলা শুরু করে, হ্যাঁ আমি এই জায়গায় হাঁটতে যাওয়ার সময় আমি এরকম একটা মেয়ে কান্না করতেছে, ওই দিন রাত্রেবেলা আমি যাওয়ার সময় এই পুকুরের চারিপাশে কে জানি দৌড়াচ্ছে, কিন্তু আমি কাউকে টর্চ মেরে খুঁজে পাইনি। মানে ঝোপঝাড় এত বড় বড় ছিল যে দৌড়ালে আপনি শব্দ পাবেন। ওইখানকার একটা মানুষ বয়স্ক, উনি মাছ ধরার খুব শখ, উনি প্রায় সময় এই জায়গায় এসে মাছ ধরত। তো তার কাছে কিছু ঘটনা, একটা ছোট্ট কথা উনি বলে যে আসলে প্রথম দিন আমি যখন এখানে আসছিলাম তখন আমি খুব ভয় পাই
আমি মানে শুনি যে একটা মেয়ে কান্না করছে, এবং আমি মেয়েটাকে আমার পাশেই দেখতে পাই, কিন্তু আমি কাছে যাই না, যে দৌড়ে পালাই যাই। এর পরবর্তী সময়ে আমি খালি শব্দই পেয়েছি, মেয়েটাকে দেখিনি। আমি হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে আসছি, এরপর থেকে মাছ ধরি, কোনো সমস্যা নাই। এলাকার লোকজন এই লোকটাকে পাগল বলে, ওইখানে যায়, মানে ওইখানকার মানে উঠতি বয়স্ক যুবকের ওই জায়গায় যাওয়া মানা, বা ছেলে বা মেয়ে যেই হোক, খেলতে খেলতে এখানে যাওয়া মানা, কারণ এখানে গেলে বিপদ ঘটতে পারে। সবাই এই জায়গাটা পরিচিত। ওই লোককে যখন এই ড্যানি ভাই জিজ্ঞেস করে যে আপনার কি সমস্যা, আপনি কি, কখন বলে কি যে আমি এখানে প্রায় যাই, ওখানে মানুষের কান্নার শব্দ পাই আমি, কিন্তু আমার এখন গায়ে লাগে না এগুলা, আমি ওই ইউজ টু হয়ে গেছি। এবং থার্ড যে ঘটনাটা শেয়ার করব, এটা হচ্ছে একজন মহিলা আর কি, উনি অন্তঃসত্ত্বা ছিল ওই মুহূর্তে, আর ওনার হাজবেন্ড থাকতো ঢাকায় কাজ করতে। প্রতি সপ্তাহে হাজবেন্ড গ্রামের বাড়িতে বেড়াতে যেত, এবং দেখা হইতো প্রতি সপ্তাহে, কিন্তু এক সপ্তাহে তার হাজবেন্ড আসে না। তো তার সময় কাটতো তার বাড়ি, মানে ঘুরে ফেলায়, তার কোনো বাচ্চা হয় না, তো বাচ্চা হবে। আর ছাগল ছিল তার তিনটা ছাগলের সাথে তার ওই কথা বলে বলে সময় কাটানো আর কি। তার পুকুর থেকে তার ঘরটা ছিল খুব বেশি দূরে না, হেঁটে যেতে 2 মিনিট সময় লাগে। তো যে ছাগলগুলা সে চড়িয়েছিল, সে ছাগলগুলা সন্ধ্যার সময় ব্যাক করে নাই, নর্মালি চলে আসে বাড়িতে, কিন্তু ছাগলগুলা নর্মালি ডাকলেই চলে আসতো, কিন্তু ছাগলগুলো আসে না। সন্ধ্যা হয়ে গেছে। তিনি ওই পুকুরের পাড়ে গিয়ে দেখে একটা ছাগল, 2টা ছাগল বাড়িতে চলে আসছে, একটা ছাগল পুকুরের পাড়ে, পুকুরের কাছে, মানে টিভির মতো জায়গায় দাঁড়িয়ে আছে। তুই আয় 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 ডাকে, আসে না। ছাগলটা যত কাছে যায়, ছাগলটা তত দূরে যায়, মানে পুকুরে নেমে যাবে। ডিয়ার লিসেনার, আপনারা যারা ভূত ইভেন্ট ভালোবাসেন আর যে রাসেল ভাইকে ভালোবাসেন, তারা সর্বদাই জানেন এই চ্যানেলের মাধ্যমে বাছাইকৃত নতুন নতুন ইমেইল এপিসোড, নতুন ভূত এফএম এর নতুন পর্ব এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়। দর্শক যারা ভূত এফএমকে ভালোবাসেন, ভূত এফএম শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের ঘটনাটি খুবই ভয়ঙ্কর, তাই চলুন সম্পূর্ণ ঘটনাটি শুনে নেওয়া যাক। চলুন চলে যাই গল্পে। এরকম অবস্থা। খুব কাছে যাওয়ার পরে ছাগলটা একটা সময় ভ্যানিশ হয়ে যায়, কিন্তু তিনি যেটা শব্দ শুনতে পায়, ওই যে রাসেল ভাই কান্না করছে একটা মেয়ে, তার চুলগুলা খুব লম্বা। সে কাছে যায়, কাছে যাওয়ার পরে মাথাটা তার দিকে তাকায়, চুলটাই আছে, কোনো মাথা নাই। বলছে যে তুই কি জানিস আমার মাথাটা কোথায়, লোকাল ল্যাঙ্গুয়েজে, তুই কি আমার মাথাটা খুঁজে দিতে পারবি, আমি মাথা ছাড়া থাকছি অনেকদিন যাব। এটা বলতে বলতে উনি অজ্ঞান হয়ে যায়, এবং ওই মুহূর্তে ওনার প্রসব হয়ে যায়। এলাকার লোকজন ওনাকে উদ্ধার করার সময় দেখে যে বাচ্চাটা প্রসব করেছিল সেটা মৃত বাচ্চা। এরপর থেকে রাসেল ভাই এখনো পর্যন্ত এখানে এখনো অনেকে অনেক সাউন্ড পায়, অনেক শব্দ পায়, অনেকেই প্রত্যক্ষ করে, কেউ বলে তো কেউ বলে না, কেউ মুখ খুলে তো খোলে না। এবং আমাকে বলেছে যে আপনি যেতে পারেন, আপনি এখানে চাইলে দেখে আসতে পারেন, ছবি টবি পাঠিয়েছে, আমি এখনো শেয়ার করিনি। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা, এখনো পর্যন্ত ঘটে চলছে সেই জায়গায়। এবং এই হয়তো বা এটা ওনারা মনে করে, বুদ্ধিস্টরা মনে করে যে ওরা মানে আত্মা হয়তো বা কষ্ট পাওয়া আত্মা হয়তো বা এখানে বসে বসে মানুষকে বলছে বা জানান দিতে চাচ্ছে, তাকে প্রপারলি ক্রিমেশন করা হয় না এবং কিছু একটা। কিন্তু আমার আত্মা তো রাসেল ভাই, আমি কিভাবে আত্মার ডেফিনেশন দেবো, হয় আমার কাছে মনে হয় সেটা জিন্দারা করা। ওকে, আমরা চলে যাব আবারও আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই, চলুন আপনার তৃতীয় ঘটনাটা শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি ভাইয়া, এখন যেটি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ির ঘটনা। জি, তো ঘটনাটি আসলে অনেক আগে, প্রায় আমাদের মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তো যার সঙ্গে ঘটেছিল ওনার নাম ছিল হচ্ছে জলিল। উনি পেশায় এলো কসাই ছিলেন, আচ্ছা, মানে ওনার প্রফেশনটা ছিল কসাই। বয়স খুব বেশি ছিল না, তো বয়স 20 থেকে 25-এর মধ্যে ছিল বয়স। ওনার বাড়ি ছিল রাজবাড়ির সদর থানার অধীনেই উড়াকান্দা নামক একটা জায়গা আছে, এটা একদম নদীর পাড়ে আর কি। রাজবাড়ি একদম পাশে, রাজবাড়িটা পদ্মা নদীর পাশে অবস্থিত। লিসেনার্স, আজকে কিন্তু একের পর এক আপনাদেরকে কয়েকটি ঘটনা শোনানো হবে। চলুন আমরা দেরি করবো না, চলে যাবো ঘটনাতে। তার আগে একটি কথাই বলবো, আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন চলে যাই ঘটনাতে। কাছাকাছি ওনার বাড়ি ছিল। উনি সাধারণত সন্ধ্যার পরে সাইকেল চালিয়ে বাসায় চলে যেতেন, মানে এটা ছিল তার দৈনন্দিন মানে একটা কাজ আর কি। তো একদিন উনি কোনো কারণে বেশ কিছু কাজ শেষ করতে করতে দেরি হয়ে যেত, কারণ ওনাদের কাজটা ছিল রাসেল ভাই ওই পরের দিন যেই পশুগুলো জবাই করা হবে সেগুলো একটু ম্যানেজ করে তারপর যেতেন আর কি। আচ্ছা, এই জন্য আবার কখনো কখনো এটা ম্যানেজ করতে একটু দেরি হয়ে যেত। তো ওই দিন কোনো কারণে একটু দেরি হয়ে যায়,
উনি সাইকেল চালায় বাসার দিকে যাচ্ছিলেন। তো বাসার দিকে যাওয়ার সময় তো আমাদের ওই ওরাকান্দার যে রাস্তাটা আছে, যারা রাজবাড়ী জেলায় থাকবেন আছেন তারা জানেন, সেখানে দাঁতশি নামক একটা জায়গা পড়ে। দাঁতশি পার হয়ে ওরাকান্দা, এর মধ্যবর্তী জায়গাটা বেশ ফাঁকা, দুপাশে একদম ফাঁকা থাকে, এখনো ফাঁকা, এখনো আচ্ছা। মানে বেশ শুনশান জায়গা এটা। তো উনি যখন যাচ্ছিলেন তখন চাঁদের আলো, তো হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে একটি বিড়াল এবং ওই বড় বিড়ালের সাথে ছোট ছোট বাচ্চা বিড়াল, মানে ওই এটা হলো মা বিড়াল, সাথে 4-5টা তার বাচ্চা আর কি। তো রাস্তার পাশে মানে খেলা করছে আর কি। জি। আসলে উনি যেহেতু মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভাইয়া যখন রাস্তাতে যাই কোনো কারণ ছাড়াই দেখা যায় একটা কুকুর যাচ্ছে, কুকুরকে আমরা একটা ঢেল মারি, অথবা আমরা কোনো বিড়ালকে আঘাত করি, এটা কিন্তু আমাদের অনেকেরই এই বদ অভ্যাসটা আছে। উনি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন তো ওরার মধ্যে হঠাৎ করে একটা মানে দুষ্টু চিন্তা করল, মানে মাথায় চেপে বসে। উনি করলেন কি, সাইকেলটা হঠাৎ করে ওই যখন দেখলেন কাছাকাছি চলে আসছে, বিড়াল রাস্তা থেকে সরে না, তখন উনি ওই দুষ্টু চিন্তাটা মাথায় আসে, উনি করে কি সাইকেলটা বিড়ালের গায়ের উপর দিয়ে চালাই দেন। আচ্ছা। উনি মনে করছে এটা একটা ফান হিসাবে নিয়েছেন আর কি, মানে স্বাভাবিকভাবে আমরা পশুদেরকে আঘাত করি, উনি ওইভাবেই একটা ফান মজা হিসাবে এটা নিয়েছেন আর কি। তো উনি যখন এই কাজটি করেন, একবার পিছন দিকে তাকান, তখন দেখলেন যে ওই বড় বিড়ালটা খুব ছটফট করছে। মানে একটা পশুকে যদি জবাই করে ফেলা হয় তখন দেখা যায় যদি যেমন ছটফট করে, লাফালাফি করে, বিড়ালটা ওইভাবে ছটফট করছে। তখন উনি একটু খুশি হন যে যাক, আঘাত দিতে পারছি, ভালো, রাস্তার পাশে থাকবেই কেন, এরকম একটা ভাব আর কি ওনার। তো উনি বাড়িতে চলে যান। তো এরপর রাসেল ভাই মানে যেটা হয় আর কি, এরপর থেকে আসলে ঘটনাটা শুরু। আচ্ছা। তবে এই বিড়ালের সাথে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমি একটু বলে তারপর আমি মূল ঘটনাতে যাব। ওখানকার স্থানীয় যারা লোক, যারা কৃষি কাজ করতো, যখন ভোরবেলা তারা কৃষি কাজ করার জন্য এসেছে, তখন দেখে যে একটি বিড়াল এরকম মৃত অবস্থায় পড়ে আছে এবং 4-5টা বাচ্চা ওই ওই বিড়ালের ডেড বডির পাশে বসে আছে। এখন যে লোকই মানে ওই বিড়ালটা রাস্তা থেকে সরাতে যায়, ওই বাচ্চাগুলো সরাতে দেয় না, মানে কিছুতে ওখান থেকে সরাতে দেবে না। আচ্ছা। তখন মানে ওরা বাচ্চাগুলো হয়তো বুঝতে পারছে এই ডেড বডিটা নিয়ে হয়তো বা ওরা কোথাও ফেলে দেবে, কিন্তু কোনো একজন ব্যক্তি, একজন ফজরের নামাজ পড়ে যখন আসছিলেন তখন দেখলেন এই অবস্থা, তখন বললেন যে এই বিড়ালটাকে এইভাবে ফেলে দেওয়া ঠিক হবে না, তো এটাকে আমরা দাফন করে দিই, মানে এমনি মাটিতে দাফন করে দিই। তখন উনি নামাজ পড়ে আসছিলেন, তখন অদ্ভুত ব্যাপার, উনি যখন ওই বিড়ালটার গায়ে হাত দিয়েছেন তখন বাচ্চা বিড়ালগুলো কিচ্ছু বলেনি, এবং যখন ওই বিড়ালটাকে নিয়ে যাচ্ছিল বাচ্চা বিড়ালগুলো পিছনে পিছনে যাচ্ছিল। যখন গর্ত করে, মানে ওই সময় স্থানীয় যারা ওই সময় উপস্থিত ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী যখন গর্ত করে বিড়ালটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো, তখন ওই বাচ্চা বিড়ালগুলো ওই মা বিড়ালের কবরের উপরে, মানে বিড়ালের যে কান্নাটা আর কি, সে মানে এটা খুব হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল। তো যাই হোক রাসেল ভাই, এরপরে কিন্তু ওই বাচ্চা বিড়াল মানে কয়েকদিন দেখা গিয়েছিল যে ওই মা সাইকেলটা চালিয়ে দিয়েছেন, তার উপরে ওনার স্ত্রী আবার সন্তান সম্ভব ছিলেন। আচ্ছা। যখন ওনার স্ত্রী ওই সময় 8 মাসের হয়তো প্রেগনেন্সির ওই সময়টা ছিলেন, যখন 2 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন যে অদ্ভুত ব্যাপার যেটা খেয়াল করা যায় সেটা হলো ওই বাচ্চা মনে হয়েছিল যে ওই মায়ের পেটেই মানে তার মেরুদণ্ডটা মুচড়ে ভেঙে দিয়েছে। আচ্ছা। এবং মৃত অবস্থায় সন্তান প্রসব হয়। তো এটা বলে যে এইভাবে তো হওয়ার কথা না, সবাই বলে যে এতদিনের যারা ওখানে ধাত্রী যারা ছিলেন বলে যে আমরা তো কখনো এরকম দেখি নাই, তারপরে হতেই পারে, কোনো কারণে হতেই পারে, হয়তোবা উনি আঘাত পেয়েছিলেন বা পড়ে গিয়েছিলেন, বলে যে এই কারণে হয়তোবা হতে পারে। আচ্ছা। তো এখানে এই বিষয়টা সবাই মোটামুটি শুরুর দিকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন। আর আসলে উনি ওই যে বিড়ালের গার উপর দিয়ে চালিয়ে দিয়েছিলেন এটা কিন্তু কাউকে বলেন নাই, কারণ এটা উনি এতটাই স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা কাউকে বলার উনি প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা। এরপর থেকে রাসেল ভাই ওনার বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটা হলো মানে দিনের বেলা হোক বা রাতের বেলা হোক কিছু বিড়ালের উপদ্রব শুরু হয় ওনার বাড়িতে। আচ্ছা। তো বিড়ালগুলো কিছু খায়ও না, কাউকে ক্ষতিও করে না, শুধু বাসার আশেপাশে যে ঘোরাঘুরি করে। আচ্ছা। এবং ওদের খাবার দিলেও কিছু খায় না এবং কাউকে মানে অ্যাটাকও করে না। তো ওরা এটাও বিষয়টাকে আসলে স্বাভাবিকভাবে নিয়েছে বাড়ির সদস্যরা, এটা হতেই পারে, অনেক সময় এরকম বিড়াল টিড়াল আসে। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর মানে বিড়ালের আনাগোনাটাও একটু বেশি হয়ে যাচ্ছে। প্রথম দিকে 2-3টা ছিল, পরে 4-5টা,
তারপর 10টা 12টা 16টা 20টা এরকম করে আস্তে আস্তে মানে বাড়ছে। মানে বিড়ালটা এমন একটা অবস্থা যে বাড়ির চারদিকে বিড়ালগুলো থাকে, কিন্তু বাড়ির কাউকে ক্ষতিও করে না, কিন্তু মানে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে এত বিড়াল ওই বাড়িতে কোথা থেকে আসছে। এর মধ্যে রাসেল ভাই একদিন মানে ওই জলিল যিনি, উনি রাতের বেলা, কারণ গ্রামের বাড়িগুলোতে সাধারণত ওয়াশরুম গুলো বাইরে থাকে, তো উনি রাতের বেলা ওয়াশরুমের জন্য বাইরে বের হন। সময়টা ছিল তখন শীতকাল। তো উনি হাতে একটা হারিকেন ছিল, আচ্ছা, তো হারিকেনটা নিয়ে বের হন। বের হওয়ার পর তো উনি মানে খেয়াল করছিলেন হারিকেনের আলোটার যে রেঞ্জ, যতটুকু আলো, ওই আলোটার ওই পাশে অসংখ্য বিড়ালের মতো মানে চোখ জ্বলছে, মানে দুটো চোখ আমরা দেখি রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখ জ্বলে, মানে অসংখ্য এরকম চোখ চতুর্দিকে। আচ্ছা, কিন্তু আলোটার কাছে আসতে পারছে না, মানে আলোর মধ্যে আসছে না, আলোটার ওই পাশে আছে। তখন উনি চিন্তা করছেন হয়তো ভাই বিড়ালগুলো হবে, কিন্তু উনি ভয় পান ওই সময় একটু, আচ্ছা, যে এতগুলো কেন, এটা কি অন্য কিছু? তখন উনি যেটা করেন সেটা হলো যে ওয়াশরুমে যাওয়াটা একটু দেরি করে উনি হারিকেনটা নিয়েই ওই বিড়ালগুলোকে তাড়া করা শুরু করেন। আচ্ছা, তখন তাড়া করার পরে দেখে সবগুলো চলে গেছে। তখন উনি যখন আবার ওয়াশরুমে যাবেন তখন দেখেন যে আগের থেকেও দ্বিগুণ পরিমাণ বিড়াল চতুর্দিকে। আচ্ছা, তখন উনি চিন্তা করেন মনে হয় যে দিনের বেলা মানে এগুলা গিয়ে আরগুলোকে ডেকে নিয়ে আসছে, উনি এটা মনে করেন। উনি আবার সেগুলোকেও তাড়িয়ে দেন। তখন মনে হলো যেগুলো তাড়িয়েছে তার থেকেও আরো দ্বিগুণ পরিমাণ বিড়াল চলে আসছে এখানে, এবং ওই আলোর ভিতরে তার আসতে পারছে না। আচ্ছা, তখন উনি চিন্তা করেন এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। তখন উনি যেটা করেন সেটা হলো যে তখন উনি ওনার ঘরের দিকে যেতে থাকেন। এর মধ্যে কি হয় রাসেল ভাই, আসলে ওই হারিকেনটাতে আবার তেল ছিল খুবই কম, এটা উনি খেয়াল করেন নাই। উনি দেখলেন যে হারিকেনের তেলটা ফুরিয়ে গেছে, যে কোনো সময় হারিকেনটা বন্ধ হয়ে যাবে, এবং উনি খেয়াল করছেন আলোর রেঞ্জের মধ্যে তো আসতে পারছেন। উনি এটাও বুঝলেন যে যখনই এই আলোটা বন্ধ হয়ে যাবে তখনই এই বিড়ালগুলো আমাকে অ্যাটাক করবে। তখন উনি ঠিক ঘরের কাছাকাছি যখন আসার পরে হারিকেনটা ফেলেই এক দৌড়ে ঘরে চলে যান। তখন উনি জানালা দিয়ে দেখেন যে হাজার হাজার বিড়াল ওনার দরজার বাইরে। আচ্ছা, তখন উনি চিন্তা করেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে। তখন উনি পরিবারের সাথে শেয়ার করেন যে আমি তো এইরকম একটা ঘটনা ঘটেছিল, তো আমি তো বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু এখন এই যে বাসায় যে এই পরিমাণ বিড়ালগুলো আসছে আমার মনে হয় ঘটনা। তখন উনি যেটা করেন, উনি ওই যেখানে ওই বিড়ালটাকে উনি আঘাত করেছিলেন সেখানে আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেন। তখন বলে হ্যাঁ আসলে আমরাও তো এরকম একটা অদ্ভুত টাইপের বিড়ালকে কবর দিয়েছি, তো বিড়ালটা কবর দেওয়ার পর এরকম বাচ্চাগুলো আমরা দেখেছিলাম, এই ধরনের সব বিষয়গুলো উনি বর্ণনা করেন। তখন উনি বলছেন যে এটা আসলে কোনো স্বাভাবিক বিড়াল ছিল না। তখন এদিকে রাসেল ভাই ওনার যতগুলো সন্তান এর পরে হয়েছিল প্রত্যেকেরই কিন্তু তারা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, এবং প্রত্যেকেরই একই রকম অবস্থা, মনে হচ্ছে ওদেরকে কেউ মানে মুচড়ে ওদের কোমরটা ভেঙে দিয়েছে। এইভাবে ওনার প্রায় 6-7টা বেবি ওনার এইভাবে মৃত অবস্থায় প্রসব হয় ওনার ওয়াইফের। তো এরপরে ভালো একজন মানে আলেমের সাথে পরামর্শ করেন। তখন বলেন যে আসলে ওই বিড়ালটা ছিল একটা মা বিড়াল। আচ্ছা, ওরা এমনিতেই চাঁদের আলোতে খেলা করছিল, তোমার উচিত হয় নাই ওর গায়ের উপর দিয়ে সাইকেলটা চালিয়ে দেয়া। তখন যেহেতু তুমি এটা অন্যায় করেছো, তো এটার পানিশমেন্ট হিসেবে এটা হচ্ছে, তো এটার সমাধান হলো যে আল্লাহর কাছে দোয়া করো, কারণ যেহেতু হত্যার বদলে হত্যা, ওরা জিনরা এটাই বিশ্বাস করে। তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি ওদের মনটা নরম করে দেয় হয়তোবা তুমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে। তারপর রাসেল ভাই একজন ভালো আলেমের সাথে পরামর্শ করার পরে উনি আবার মানে নাম বলছি না, উনি বর্তমানে ঢাকার বর্তমানে না মানে অনেক আগে ঢাকার একটা স্বনামধন্য মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। তা উনি এখন আর জীবিত নাই। তো উনি ওই জিনদেরকে ডেকেছিলেন। তখন ওরা বলেছিল যে সে যেহেতু ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে সুতরাং আমরা মানে প্রতিশোধ নেবই। তখন উনি বলেছিলেন যেহেতু একটা মানুষ উনি অন্যায় করেছেন, ওনার অনাগত সন্তানগুলো তার কোনো অন্যায় করেনি, তো তোমরা ওনাকে ছেড়ে দাও, ওনার পাপের প্রায়শ্চিত্ত যথেষ্ট হয়েছে, ওনাকে এবার মুক্তি দাও।
তখন বলেছিলেন যে আপনি যেহেতু একজন খুবই পরহেজগার ব্যক্তি, তা ও যদি ওয়াদা করে যে আর কখনো এইভাবে মানে অকারণে কোনো মানে পশুকে বা কাউকে কষ্ট দেবে না, হুম। তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি। তো আচ্ছা। ওই আলেমের রিকোয়েস্টটাই পরবর্তীতে মানে ওই জিন্না তাকে ক্ষমা করে দেয় আর কি, এবং তারপর থেকে উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেন। ওনার সন্তানরা এখনো জীবিত আছে, মানে এখনো পরবর্তী যে সন্তানগুলো হয়েছিল তো তারা স্বাভাবিকভাবেই হয়েছিল। তা ওনার বংশধররা এখনো আছে আর কি, তারা ওরাকান্দায় বসবাস করে, রাজবাড়ী জেলা ওরাকান্দা নামক গ্রামে। আচ্ছা। তো এখানে রাসেল ভাই আমরা ওই যে শুরুতে যে বিষয়টা বললাম যে এই যে রাতের বেলা হোক বা দিনের বেলা হোক অকারণে বিভিন্ন প্রাণীদেরকে কষ্ট দেয়া, হুম। এটা হোক সেটা জিন না যাই হোক সেটা, কিন্তু এটা এভাবে কিন্তু আমাদের ধর্মেও কিন্তু বা হাদিসে বা এইগুলো বলা আছে যে অকারণে কোনো প্রাণীকে যেন আমরা কষ্ট না দিই। ওকে, তো যে কোনো সময় এই ধরনের একটা বিপদ চলেই আসতে পারে। থ্যাংক ইউ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। জি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ ইমাম হোসেন, জি। জগন্নাথ ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়ার্কে পড়তেছি। আমি ঢাকা ওয়ারি থেকে আসছি। জি জি প্লিজ আপনার আচ্ছা, ঘটনা ঘটনাটা হচ্ছে গিয়ে 2011 সালে জি। যখন আমি হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম দিচ্ছি নটরডেম কলেজে। আমি তখন স্টুডেন্ট ছিলাম। তো ফার্স্ট ইয়ার এক্সাম ফাইনাল এক্সাম শেষ হবে মানে একেবারে শেষ মুহূর্তে আমাদের ভ্যাকেশন শুরু হবে। প্রায় 1 মাস 5 দিনের একটা ভ্যাকেশন শুরু হওয়ার কথা ছিল। তো এর পরবর্তীতে আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে গিয়ে আমার ক্লাসমেট ছিল, তো বলতেছে বন্ধু ঢাকায় বসে আর কি করবি, এক কাজ কর, তুই আমার গ্রামের বাড়ি আমার সাথে চল, কয়েকদিন ঘুরে আসবি। তো আমি বললাম যে আসলে কখনো তো এভাবে ঢাকার বাইরে যাওয়া হয় না ফ্যামিলি ছাড়া, এক কাজ করে আমি হচ্ছে গিয়ে আমার ফ্যামিলিকে বলি, বাবা আব্বা আমাকে বলি। তখন হচ্ছে গিয়ে ও বলছে আচ্ছা ঠিক আছে তুই আমাকে জানাইস। আমি ততক্ষণে চলে গেলাম। তো বগুড়া চলে গেল, বগুড়া হচ্ছে ওর হোম ডিস্ট্রিক্ট, বগুড়া চলে গেল। আমি হচ্ছে বাসায় কনভিন্স করার পর হচ্ছে গিয়ে রাজি করার পর হচ্ছে গিয়ে আমি ওকে ফোন দিলাম। আমি ফোন দিয়ে বললাম যে বন্ধু ঠিক আছে আমি অমুক দিন আসবো। তো ওকে বললো যে ঠিক আছে ভালোই হয়, তুই আস। আর ওই দিন রাত্রে, এরপর দিন রাত্রে একটা যাত্রাপালা আছে আমাদের এখানে বাজারে, দেখতে পারলি। ওকে ফাইন। তো যেদিন যাব তার আগের দিন মানে আমার বিকালে যাওয়ার কথা ছিল, ওই দিন আর কি সকাল থেকে অনেকের হয়তো বা মনে আছে কিনা জানি না, 2011 সালে তখন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল ঢাকা শহরে, এবং সব দিকেই ইলেকট্রিসিটি ছিল না। ইলেকট্রিসিটি না থাকার কারণে হচ্ছে আমার মোবাইলটা চার্জ দিতে পারি নাই, এবং একটা ডেড মোবাইল নিয়ে তো আর আমি এক জায়গায় যেতে পারি না, তার সাথে আমি আর যোগাযোগটাও করতে পারবো না। যার কারণে হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে কি করবো। পরবর্তীতে আমি আর আসলে যাওয়াই হয় নাই। তো এদিক থেকে আমার ফ্রেন্ড, ও গ্রামেই আমার ফ্রেন্ড হচ্ছে আমার যাওয়ার প্রস্তুতি, আমাকে রিসিভ করার প্রস্তুতি নিচ্ছে। ওর একটা ফ্রেন্ডকে বলে রাখছে, মানে আমার ফ্রেন্ডের নাম মাসুদ। ওর এক ফ্রেন্ডকে বলে রাখছে সুমনকে যে বন্ধু আমার ফ্রেন্ড আজকে রাত্রে আসবে, চলো আমরা দুজন হচ্ছে রাত্রে ওকে রিসিভ করে নিয়ে আসি, রাত 10টা বাজে আসবে। তো ওর ফ্রেন্ড বলে ওকে ফাইন ঠিক আছে। রাত 10টা যখন বাজে তখন ওর ফ্রেন্ড সুমন আমার ফ্রেন্ডকে বাড়ি থেকে নেওয়ার পর হচ্ছে বলছে বন্ধু চলো তোমার ফ্রেন্ডের তো টাইম হয়ে গেছে আসার, এক কাজ করি আমরা চলো বাজার দিয়ে আগাই, ও তো বাস স্ট্যান্ডে হয়তো আমাদের আগে চলে আসবে। তো আমার ফ্রেন্ড আর ওর ফ্রেন্ড দুজনে হচ্ছে হাঁটা শুরু করলো। এখন ওর ফ্রেন্ড বলতেছে ঠিক আছে বন্ধু এক কাজ করি আমরা রাস্তা দিয়ে না গিয়ে আমরা হচ্ছে বিল দিয়ে যাই, কারণ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের তো তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু আমরা তো রাস্তা দিয়ে গেলে আমাদের লেট হয়ে যেতে পারে। আর এখন তো আমরা রিক্সাও পাবো না গ্রামে, তো যেহেতু এখন রাত 10টা মানে অনেক টাইম। পরবর্তীতে ও বললো যে আমার ফ্রেন্ড বললো যে ওকে ফাইন ঠিক আছে চলো আমরা তাহলে এক কাজ করি বিল দিয়ে হাঁটা শুরু করি। তো দুজন হাঁটতেছে এক পর্যায়ে হচ্ছে আমার ফ্রেন্ড তার ফ্রেন্ডকে সুমনকে বিভিন্ন কথা বলতেছে, বিভিন্ন টপিকস নিয়ে কথা বলতেছে, বাট ওর ফ্রেন্ড হচ্ছে গিয়ে কোনো কথার রেসপন্স করতেছে ভালোভাবে, কিন্তু কোনো কথার রেসপন্স করতেছে না। তো আমার ফ্রেন্ড অ্যাজ ইউজুয়াল ছেড়াই নিল, রিসিভ করলো। তো হাঁটার এক পর্যায়ে মাঝখানে যখন চলে আসলো বিলের, তারা হচ্ছে গিয়ে দূর থেকে দেখতে পেলো একটা জলসা বসে আছে। জলসা বলতে হচ্ছে গিয়ে কেরোসিন দিয়ে কুপি জ্বালিয়ে কিছু মানুষ বৃত্তাকার সার্কেল হয়ে চারপাশে বসে আছে। তখন হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডের যে ফ্রেন্ড সুমন, সে বলতেছে বন্ধু চলো আমরা দেখি এখানে কি হচ্ছে। তো আমার ফ্রেন্ড বললো যে দেখো আমার ফ্রেন্ডের টাইম হয়ে গেছে, মানে আমার কথা বলতেছে ওর তো টাইম হয়ে গেছে আসার, আমাদের তো যাওয়া উচিত। তো কি হচ্ছে না হচ্ছে না দেখারই বিষয়, বা না দেখাই বেটার। কারণ হচ্ছে অনেকে আছে যারা হচ্ছে তান্ত্রিক বা এসব ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে, তারা রাতের এই সময়গুলোতে একেবারে খোলা ফিল্ডে বা হচ্ছে এইসব জায়গায় এসে তারা তাদের ধ্যান ধারণাগুলো কন্টিনিউ করে বা প্র্যাকটিস করে। তো আমার ফ্রেন্ডের ফ্রেন্ড বলতেছে না ঠিক আছে তবু আমরা একটু দেখি। তখন তারা হচ্ছে দূর থেকে দেখতেছে যে কিছু লোক বসে আছে, এবং একজনকে মনে হচ্ছে তাদের অ্যাটিটিউডে যে সে লিডার, তার আশেপাশে গুলোকে মনে হচ্ছে তারা শিষ্য, সে তাদেরকে লিড দিচ্ছে এবং কিছু কথা বলতেছে। যে ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে যখন পরবর্তীতে ঢাকায় এসে ঘটনাটা শেয়ার করে, সে আমাকে বলতেছে বন্ধু এই ল্যাঙ্গুয়েজ কেউ বুঝবে না বাংলাদেশের কোনো মানুষ, এটা আমি অন্তপক্ষে শিওর, মানে বাংলা ভাষার কাছাকাছি কোনো ল্যাঙ্গুয়েজ না।
এক পর্যায়ে হচ্ছে কি তারা আরো ক্লোজ গিয়ে দেখতেছে যে হচ্ছে তারা কিছু মন্ত্র পড়তেছে। তো আমার ফ্রেন্ডের ফ্রেন্ড মানে সুমন বলতেছে বন্ধু চলো বসি কিছুক্ষণ দেখি। আমার ফ্রেন্ড তখনও না করলো যে না বন্ধু দেখো ইমাম আসার টাইম হয়ে গেছে, ওকে তো আমি আনতে হবে রিসিভ করতে হবে। তো এসে বসে আছে, আর গ্রামের জায়গা একটা এলাকা, ও চিনে না জানে না এত রাত। তখন ওর ফ্রেন্ড বলতেছে না একটু দেখি না চলো, মানে আগ্রহটা বেশি দেখাচ্ছে সুমন ওর ফ্রেন্ড। তখন হচ্ছে কি হঠাৎ করে আমার ফ্রেন্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন ও নোটিস করলো যে মানে একজন লোক মানে শিষ্যদের মধ্যে একজন, সে হচ্ছে কি নিজের আঙ্গুল পায়ের আঙ্গুল নিজেই ছিঁড়ে পাশে রাখতেছে। মানে আপনি জিনিসটা কতটা উইয়ার্ড হইতে পারে, ফেস করে সে বুঝে যে আমার সামনে একজন ব্যক্তি সে হচ্ছে কি নিজের পায়ের আঙ্গুল বা হাতের আঙ্গুল মানে মটকে খুলতেছে, আমরা যেরকম মুরগির বা হাড্ডি খাই এই টাইপের কিছু। তখন হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ডকে নোটিস করলো বন্ধু দেখো জিনিসটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। তখন ও বলছে স্যার না দেখি আর কোনো ব্যাপার না, কি হয়েছে কোনো প্রবলেম তোমার কি হয়েছে। তখন হচ্ছে গিয়ে ধীরে ধীরে জিনিসটা বাড়তেছে, একজন দুজন করে প্রত্যেকটা শিষ্য এই এখন হচ্ছে গিয়ে সবাই নিজেদের হাতের আঙ্গুল ডান হাত দিয়ে বাম হাতের আঙ্গুল অথবা পায়ের আঙ্গুল খুলতেছে, মানে মটকে খুলে ফেলে পাশে রাখতেছে। তখন জিনিসটা আমার ফ্রেন্ড কিন্তু যথেষ্ট সাহসী, আমি কলেজ লাইফে ওকে 1 বছর যতটুকু দেখলাম যথেষ্ট সাহসী, এইসব বিষয়ে খুব একটা বেশি ইয়ে হয় না, নার্ভাস হয়ে যায় না। বাট ও আমাকে যখন বললো যে বন্ধু আমি এই সময়টা এসে, তখন আর নিজেকে ঠিক রাখতে পারিনি। তখন আমার ফ্রেন্ডকে আমি ধরলাম, মানে মাসুদ তার ফ্রেন্ডকে ধরে টান দিয়ে বলে যে চলো এখানে থাকার দরকার নেই, চলো আমরা চলে যাই, আমার ফ্রেন্ডের আসা টাইম হয়ে গেছে। তখন যখন এই যে ওর ফ্রেন্ডকে ধরে আসতে নিবে তখন হচ্ছে দেখতেছে যে ব্যক্তি লিডার টাইপের, আমি প্রথমে যার কথা বলছিলাম সে তার অ্যাটিটিউডে মনে হচ্ছে লিডার টাইপের, মানে সে লিড দিচ্ছে এই জলসার আগে। সে আবার নিজেই নিজের আঙ্গুল এবং হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল ছিঁড়ে আবার সে আর পাশে রাখতেছে না, খাচ্ছে। তখন আমার ফ্রেন্ড মোটামুটি ভালোভাবে ভয় পেয়ে যায় এবং তাদের এই কর্মকাণ্ড গুলো দেখে আমার ফ্রেন্ড তার ফ্রেন্ডকে মানে সুমনকে বলে যে বন্ধু আমার মনে হয় না আর এখানে থাকার কোনো প্রয়োজন আছে, আর এরপরও কি তুমি বলবা জিনিসটা স্বাভাবিক। তখন আমার ফ্রেন্ডের ফ্রেন্ড মানে সুমন বলতেছে কেন তাদের ঘটনা কি মানে তাদের এই অ্যাক্টিভিটিস কি আমার থেকেও উইয়ার্ড, মানে আমার থেকেও বেশি ভৌতিক। তখন আমার ফ্রেন্ড বলতেছে মানে আমার ফ্রেন্ডের সামনেই সুমন এবার নিজের আঙ্গুল নিজে বা হাতের আঙ্গুল নিজে ছিঁড়ে বলতেছে তো এটা তো কোনো ব্যাপার না। মানে এবারে আমার ফ্রেন্ড বুঝতে পারছে যে দ্যাট ওয়াজ নট সুমন, এটা সুমন ছিল না, যে সুমন হচ্ছে গিয়ে ওকে নিয়ে বাজারে যাওয়ার কথা ছিল। তখন সে দৌড় দেয়, এক পর্যায়ে দৌড় দেওয়ার হচ্ছে গিয়ে রাস্তা ওঠার ঠিক আগ মুহূর্তে সে খেজুর গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়। সকালে হচ্ছে গিয়ে সে নিজেকে মানে আবিষ্কার করে নিজের বিছানার মধ্যে আশেপাশে মানুষ জড়ো হয়ে বসে আছে। তখন সবাই জিজ্ঞেস করতেছে আচ্ছা বাবা তুমি রাত্রে বের হয়েছিল, তোমার ফ্রেন্ড আসবে বাজার থেকে রিসিভ করবা তাকে বাড়িতে আনবা এটা বলে বের হয়েছো, কিন্তু তুমি তো তোমাকে আমরা পুকুরের মধ্যে পেলাম কেন, তোমার পুরো হোল বডি পুকুরের মধ্যে ছিল, জাস্ট মাথাটা উপরে ছিল, মানে কিনারের মধ্যে পুরো হোল বডি পুকুরে পানিতে এবং মাথাটা উপরে। তখন বলতেছে না আমি তো হচ্ছে গিয়ে ঠিক আছে আমি একটা প্রবলেম ফেস করছি, আমি তোমাদেরকে এটা বলবো পরে, কিন্তু আমি এই ধরনের কোনো কিছু সিচুয়েশনের মধ্যে ছিলাম না যে আমাকে পুকুরে যেতে হবে, আর আমি একটা খেজুর গাছের সাথে বাড়ি খাইছি এই পুত্রকে কিন্তু আমার মনে আছে। তখন তারা বলতেছে না আমরা হচ্ছে তোমাকে এইভাবে পাইলাম এবং মোটামুটি তোমার মাথাটা ওই পুকুরের কিনারে যে কাদা থাকে সে কাদাতে মোটামুটি ডেবে ছিল। এই হচ্ছে কি ঘটনা আছে ভাই। এবং পরবর্তীতে আমার ফ্রেন্ড আমাকে পরবর্তীতে আমি ওকে পরের দিন সকালে ফোন দিছি যে বন্ধু আমি আসতে পারি না, সরি আমি আজকে আসবো। তখন ও বলতেছে না আসার দরকার নেই, আর আমরা হচ্ছে গিয়ে আমি তোকে ঢাকায় আসলে কিছু কথা বলবো। এই হচ্ছে বন্ধু আমার বন্ধুর ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনি প্লিজ একটু আপনার নাম বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি বাংলামোটর থেকে। আমি যে স্টোরিটা বলবো এই স্টোরিটা হচ্ছে আমি এর আগেও এই স্টোরি সম্পর্কে বলেছি একজন সম্পর্কে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ছোটবেলা থেকে একটা মিশনারি স্কুলে পড়ে বড় হয়েছি। সে যে চার্চটা রয়েছে সেখানে হচ্ছে আমি প্রায় যেতাম। তো চার্চে গিয়ে আমার অনেকের সাথেই দেখা হয়েছিল ভাইয়া। আমার যতদূর মনে হতো মানে তারা হয়তো বা ইলুমিনাতির সদস্য ছিল, বা আমি এর আগে ওই যে ডেভিড নামে একজনের কথা বলেছি, ডেভিড এবং স্যামুয়েলের কথা। তো আমি দেখেছিলাম দুইজনকে, ডেভিড এবং আরেকটা ছেলে ছিল যে হয়তো আমার বয়সী ছিল। তো ওই ছেলেটার মানে এই স্টোরিটা আজকে ওকে নিয়েই। আমি হচ্ছে শুরুতেই ওকে দেখতাম, মানে ও ছিল একেবারেই চুপচাপ এবং ভাইয়া একদম অন্য জগতের মানুষ বলতে পারেন, এই টাইপের, মানে কি বল পুরাই আলাদা। খুব মানুষের সাথে কম মিশতো, খুব মানে একটু রাগী ছিল, যার সাথে কথা বলতো তখন কথা বলতো, আর যার সাথে কথা বলতো না একেবারেই বলতো না। তো ওই ডেভিডের সাথে আমার পরিচয় হওয়ার কারণে ডেভিডও যখন ওকে মানে আমার সাথে ওকে পরিচয় করায় দেয় তখন হচ্ছে মানে আমাদের দুজনের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং আমরা খুব ভালো ফ্রেন্ডস হতে থাকি ধীরে ধীরে। তো মানে ওর একটা বিশেষ জিনিস লক্ষ্য করতাম
ওর সাথে যখনই কারোর রাগারাগি হতো, লাইক আমি একদিন একজনকে দেখেছি যে মানে ওর সাথে ঝগড়া করে বেশ খুব রাগ হয়ে গেছে ছেলেটা, তো বলছে যে তুই আজকে বাসায় যা, তোকে দেখে নেবো, তুই যা, তোকে দেখে নিচ্ছি। তো যেই ছেলেটাকে ও বলেছে, শোনা গেছে যে ওই দিন বেলা ও বাসায় যেতে যেতে রোড অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে হচ্ছে একবার ওর গাছের কেউ সম্ভবত আম চুরি করেছিল, তো বলেছে যে যে আবার এখানে আসবে তার মাজা ভাঙবে। তো ভাইয়া সেম ভাবে সে গাছে উঠতে গিয়েছিল আরেকবার, তো ওইখানে শোনা যায় এরকম কারোর মাজা ভেঙে গিয়েছিল। তো এই টাইপের মানে ও যা বলতো মানে অ্যাকুরেট তাই হতো। এবং হচ্ছে এইভাবে হতে হতে একদিন দেখা যায় ওর আঙ্গুলের একটা অংশ জাস্ট নেই, ঠিক আছে? তো এই যে মানে এই জিনিসটা দেখার পরে সবাই জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে তোমার আঙ্গুলে, কি হয়েছে? তো ও জাস্ট বলে যে আমার মেশিনে হাত চলে গিয়েছিল, যার কারণে একটু প্রবলেম হয়েছে। লাইক সবাই তো জিজ্ঞাসা করবেই হাতে ব্যান্ডেজ দেখাতে, মানে দেখলে। তো ও জাস্ট ঢাকার জন্য এই জিনিসটা বলে। তো একদিন দেখা যায় তার আর একটা আঙ্গুলের এইরকম পার্টস নেই। এভাবে দেখতে দেখতে ওর হাতের প্রায় ম্যাক্সিমাম পার্টই নেই। তো ওকে বলে যে, আর আশ্চর্যজনক বিষয় হলো ভাইয়া, ও জাস্ট হাতে কোনো মতে ব্যান্ডেজ করে এসেছে। লাইক আপনার যদি আঙ্গুল কেটেও যায় বড় আকারের, আপনাকে ডাক্তারের কাছ থেকে ড্রেসিং করাতে হবে, সেলাই করাতে হবে, অনেক ঝামেলা। বাট ওর তেমন কিছু না, জাস্ট কভার করে দেওয়া। তো এই টাইপের জিনিস দেখার পরে আমি মানে ওকে জিজ্ঞাসা করি যে সত্যি করে বাবা কি হয়েছে, আমি মানে বুঝতে পারছি যে তুমি এই জিনিসটা কোনো স্বাভাবিক জিনিস না, কি হয়েছে সত্যি করে বলবা। তো ডেভিডও ওই সময় আমার সাথে খুব ক্লোজ ছিল, এবং ডেভিডের সাথে ওই ব্ল্যাক ম্যাজিক, ডেভিল স্পিরিট, এই টাইপের অনেক বিষয় নিয়ে কথা হতো। ডেভিড একবার ওকে আমার বাসায়ও নিয়ে গেছিল। তো এরকম হচ্ছে ও 2-3 দিন মানে কথা বলার পরে, বেশি জোরাজোরি করার পরেও আমাকে বলে ঠিক আছে আজকে তোমাকে বলবো আমি, তুমি একটা কাজ করো, তুমি আমার বাসায় আসো। আমি বলছি যে তোমার বাসাটা কোথায়? বলে যে ঠিক ডেভিডের বাসার অপোজিটে। তো আমি ঠিক ওইখানেই যাই ভাইয়া। যাওয়ার পরে মানে ঢুকতেই দেখি ওই ওদের বাসায় না মানে কোনো কিছুই ছিল না, ওর মা বাবাও কেউ ছিলেন না, মানে বাসাটা পুরাটাই ফাঁকা, একটা রুম ছিল ফাঁকা। তো ওইখানে ভাইয়া মেবি একটা উইজা বোর্ড টাইপের ছিল, স্টার আঁকানো এই টাইপের। এবং ভাইয়া ওর বাসায় দেখতাম কি মানে প্রচুর দামি দামি পাখি, খরগোশ, এই টাইপের অনেক কিছু ছিল। ও এগুলো পালতো। তো ও হচ্ছে বলে যে আজকে তোমাকে আমি আমার প্রভুর সাথে দেখা করাবো, আজকে তুমি আমার প্রভুকে দেখতে পাবে। আমি বললাম রিয়েলি? আচ্ছা ঠিক আছে দেখি। তো আমি তো এই বিষয়গুলো নিয়ে তেমন মানে খুব বেশি ইন্টারেস্ট, বাট বিলিভ করি না তেমন, দেখি তোমার আজকে কথায় কি হয়। তো বলে যে ঠিক আছে তুমি এক জায়গায় বসো। তো ভাইয়া ও আমাকে একটা চেয়ারে বসায় গোল করে একটা দাগ দিয়ে দেয়, সামথিং পাউডার টাইপের কিছু একটা দিয়ে বলে যে তুমি, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো এখান থেকে বের হবে না। এরপরে ভাইয়া ও করে কি, ও আর একটা ওই যে স্টার ছিল, স্টারে বসে যায়। স্টারের ঠিক মাঝখানে একটা পাথর ছিল, ও পাশ থেকে একটা বিশাল মানে ম্যাকাও যে পাখি রয়েছে ভাইয়া, ওই পাখিটাকে এনে আর একটা নিজে এক্সপেরিয়েন্স করেছে একদম নিজে চোখে। এবং ভাইয়া ম্যাকাও পাখিটাকে এক হাত দিয়ে এনে ওর মাথাটাকে কোনো মতে রেখে আর একটা পাথর দিয়ে বাড়ি দেয়, এবং ওর মাথাটা আলাদা হয়ে যায়। এবং এটাকে আপনার চোখের সামনে ঘটেছে? একেবারে চোখের সামনে। এবং জিনিসটা খুবই কি বলবো, অত্যন্ত ভয়ানক ছিল, যে বিকজ আর পাথরটা ছিল একেবারে ভাই চোখা টাইপের এবং অনেক ধারালো, যার কারণে হচ্ছে মাথাটা আলাদা হয়ে যায়। এবং ভাই ওই যে ব্লাডটা বের হয় ওর বডি থেকে, তো ওই যে মানে ওই স্টারটা কোন একটা মানে অংশ ফিল আপ করে দেয় ওই ব্লাড দিয়ে হচ্ছে ভাই সামথিং কিছু একটা পড়তে থাকে, বলতে থাকে, বলে যে তুমি আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। দেন হচ্ছে আরো কিছু কিছু সামথিং, ওর কাছে একটা বই টাইপের ছিল, ওই টাইপের মানে ওই জিনিসটা দেখে ও আরো বলতে থাকে। এই টাইমে ভাইয়া ঠিক ওই সামনে একটা পর্দা ছিল, পর্দার আড়াল থেকে কেউ একজন কথা বলে ওঠে, কি হয়েছে, কি সমস্যা, হঠাৎ আমাকে ডাকলে? তো বলে যে মানে তখন ও পিছন থেকে বলে তোমাকে ডাকলাম, তোমাকে তো আমি ডিস্টার্ব করছি না, তোমার ভালোর জন্যই তো বলছি। তো শোনো আমার একটা ঝামেলা হয়েছে, আমার এই প্রবলেম, জাস্ট ওর একটা প্রবলেম শেয়ার করে যে আমার এই ঝামেলা হচ্ছে, তুমি কিছু একটা করো। তখন হচ্ছে বলে ঠিক আছে তাহলে তুই তোর ভাইয়ের সাথে একবার কথা বলে নিস। ও মানে ভাইয়া এরপরে ওই মানে ওইখান থেকে আর কোনো আওয়াজ টাওয়াজ আসে না, ঠিক হয়ে যায়। তো তখন হচ্ছে ভাইয়া পরের দিন সকালে শোনা যায় ওর হচ্ছে এরকম ভাইটা মানে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওর কাছে জিজ্ঞাসা করা হয় যে এরকম বলা হলো যে তোমার মানে ভাইয়ের সাথে কথা বলে নাও, আবার হঠাৎ এই জিনিসটা হলো, বললো যে অ্যাকচুয়ালি কি আমি যেই জিনিসটা ডিমান্ড করেছিলাম ওর কাছে, এর জন্য ওই ম্যাক কাউটা ওকে বলি দেওয়াটা মানে
এনাফ না, তো ও হচ্ছে যার কারণে আমার ভাইকে নিয়ে নিল। আর হচ্ছে আমি বললাম যে তোমার এখন মানে কি, তোমার মানে ভাইয়া অবাকজনক ছিল যে ওর ভাইকে হারিয়েছে, বাট ওর মুখে কোনো দুঃখের কোনো ছাপ নেই, জাস্ট ওর মতোই আছে। তো এই টাইপের জিনিস দেখার পরে আমি বললাম যে তাহলে তোমার এই যে তোমার হাত কাটছো ধীরে ধীরে, তো এটা লাস্ট স্টেজটা কি হতে পারে? বলে যে কি বলো লাস্ট স্টেজ, আমি তো আমার প্রভুর জন্য জানও দিয়ে দিতে পারি, ও আমার সব, আমি যা বলি তাই হয়। তো ও আমার এত কথা শুনে আমি ওর জন্য জানটা দিতে পারবো না? অবশ্যই। তারপরে কি হলো? তো হচ্ছে ভাইয়া এরপরে মানে এরকম চলতেই থাকে, ও এই টাইপের যা বলে তাই হয়ে যায়। আর একটা টাইমে শোনা যায় যে ভাইয়া ছেলেটা মারা গেছে, হঠাৎ করেই চার্চে একদিন শুনি যে ও মারা গেছে। তো ভাইয়া ও যখন হচ্ছে মানে ওর বডিটা যখন আনা হয়, জাস্ট দেখেছিলাম যে ওর মুখের ভেতর থেকে ওর বা হাতটা ঢুকিয়ে মানে ঘাড়ের পেছন থেকে বের করলে যেরকম অবস্থাটা হয়, ঠিক মানে প্রচন্ড বিদঘুটে অবস্থা ভাইয়া। এবং মুখের ভেতর থেকে নিয়ে পেছন দিয়ে বের করা হাতটা, এবং এই অবস্থায় ওর লাশটাকে রাখা, কোনো মতে ঢেকে দেওয়া। আমি জাস্ট মানে দেখে ওইখানে জাস্ট এক নজর দেখেছিলাম ভাইয়া, এবং এত ভয়ানক ছিল বিষয়টা। ওর এক হাত তো মানে অর্ধেক ছিলই না, আর সাথে এই জিনিসটা ছিল। এবং এটা দেখার পরে মানে বুঝে গেছিলাম যে ব্যাপারটা আসলে কোনো সাধারণ বিষয় ছিল না। এবং চার্চে যারা আরো অনেকে ছিলেন তারাও বুঝেছিলেন যে অ্যাকচুয়ালি কোনো স্বাভাবিক কিছু ছিল না। পরে তারা অনেক কিছু খুঁজেছিলেন, বাট তেমন কিছুই পাইনি ভাইয়া। এইটাই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনি প্লিজ একটু আপনার নাম বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি ইমরান হুসাইন, জি, ওয়ালাইকুম আসসালাম। মিরপুর থেকে। জি। আমি ধন্যবাদ জানাতে চাই মোহাম্মদ মিস্টার অভিকে, যিনি আমাকে এখানে আসার জন্য উৎসাহিত দিয়েছেন। আচ্ছা, আমরা ঘটনাটা- ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আমার নানার কাছ থেকে শোনা। জি। উনি গ্রামের মানুষ, উনি মাঝে মাঝে ওনার মাছ মারার খুব শখ ছিল। উনি বিভিন্ন জায়গায় মাছ মারার উৎসব হইলে উনি বিভিন্ন জায়গায় মাছ মারতে যেত। তো ভালো কথা, এইভাবে উনি বিভিন্ন জায়গায় যেত। তো একদিন উনি হঠাৎ করে মাছ মারতে গেছে, তো যাওয়ার পরে উনি বাসায় এসে মন খারাপ করে বসে আছে। তো মন খারাপ করে বসে থাকার পরে ওনার দাদা, এটা হচ্ছে এই জন্য আমি মন খারাপ করে বসে আছি, তো বললো যে আচ্ছা ঠিক আছে, তোকে আমি একটা ব্যাপার বলি, তুই যদি এটা করতে পারিস তাহলে হচ্ছে তুই অনেক মাছ মারতে পারবি। তো ঠিক আছে, তো আমার নানা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে এটা শিখায় দাও। তো উনি বললো যে তুই একটা কাজ করবি, তুই একটা যুবতী হিন্দু মেয়ে যে মারা গেছে, তার শ্মশানে যখন তাকে পোড়ানো হবে, তুই ওইখান থেকে তার লাশ এর যে পোড়ানোর পরে যে বাঁশ থাকে, কাঁচা বাঁশ, আর হচ্ছে ওই সিঁদুরটা তুই নিয়ে আসবি যে কোনো একটা চাঁদ রাত্রে। তো ভালো কথা, আমার নানা এইভাবে খুঁজতে থাকে যে কবে মারা যায়, এইভাবে উনি নোটিসে থাকে। তো একটা সময় দেখা যায় কি যে আপনার বেশ কিছুদিনের মধ্যেই একটা মেয়ে মারা যায়। তো উনি জানতে পারে, জানার পরে উনি খোঁজ নেয় যে কোন শ্মশানে হচ্ছে ওনাকে এইভাবে পুরানো হয়েছে। তো এট দ্য মেন টাইম উনি কি করলো, একদিন রাতে চাঁদ রাতে উনি গেল। যাওয়ার পর এটার প্রথম যে ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে ওনাকে পুরা শরীরে কোনো কাপড় রাখা যাবে না, কিচ্ছু রাখা যাবে না, সে অবস্থায় হচ্ছে ওনাকে যে ওই বাসটা নিয়ে আসতে হবে। তো উনি কথা মতো ওইভাবে গেল। তো যাওয়ার পরে উনি যখন শ্মশানের কাছে গেল, তখন এমনি তো ভয় লাগেই, উনি ভয়ে গেল। তো যাওয়ার পরে তারপরে উনি ওনার মনে যথেষ্ট সাহস রাখলো। তো যাওয়ার পরে উনি যখন বাসটা ধরে টান দিল, তখন হচ্ছে ওনাকে বললো এই কি করলো, ওই বাসটা ধরে উনি জোরে টান দিল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস। আর বিভিন্ন ভয়ঙ্কর যে প্রাণীগুলো আছে, প্রাণীগুলো ওনাকে ভয় দেখাইতে থাকলো। তো ওনার দাদা ওনাকে বলে দিয়েছিল যে যেটাই হোক আর যাই হোক তুই পিছন দিকে তাকাবি না। তো উনি ওইভাবে সুন্দর করে ওনার বাসটা নিয়ে আর ওই সিঁদুরের কোটাটা নিয়ে উনি বাড়িতে চলে আসলো। তো আসার পর ওনার প্রয়োজন মতো যতটুকু দরকার হয় উনি ততটুকু রেখে, বাকিটা হচ্ছে ওনাদের বাড়ির পাশে একটা জাম গাছ ছিল, সেই জাম গাছের ডালে উনি ঝুলায় রাখছে। তো রাখার পরে উনি রীতিমতো যেটা করে মানুষ, হাত পাও ধুয়ে সুন্দর করে হচ্ছে উনি শুতে গেল। শুতে যাওয়ার পরে উনি নোটিস করতেছে যে ওনাকে ডাকতেছে যে এই তুই আমাকে এখানে রেখে গেছিস, তোর সাথে আমাকে কেন নিলি না, তুই আমাকে নিয়ে যা, তুই আমাকে নিয়ে যা। তো ওনার আম্মা শুয়েছিল, তো ওনার আম্মা এটা নোটিস করলো। নোটিস করার পরে ওনাকে ডাক দিল, তুই কোত্থেকে কি নিয়ে আসছিস, এখন তোকে ডাকতেছে, তুই বল আমাকে। তো ওনার আম্মাকে উনি সবকিছু খুলে বললো। তো খুলে বলার পরে উনি হচ্ছে কি করলো, তো ওনার আম্মা বললো যে তুই সকালে যে করে হোক ওইটাকে তুই রেখে আসবি, যেখান থেকে এনেছিস সেখান থেকে রেখে আসবি। তো ভালো কথা, উনি সকালবেলা ঘুম থেকে উঠে, আমাদের বাড়ির পাশে আছে মধুমতি নদী, সেই মধুমতি নদীতে উনি বাসটাকে হচ্ছে আপনার ভাসাই দিল। তো ভাসাই দেওয়ার পরে ওই বাসটা হচ্ছে মধুমতি দিয়ে যাচ্ছিল। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এটা, যে বাসটা ওনাকে রাখতেছিল, উনি শুনতে পাচ্ছিল তুই আমাকে কেন ভাসাই দিলি, তুই আমাকে কেন প্রয়োজন, ওইটা দিয়ে উনি মাছ মারতে চলে গেল। তো এইভাবে মাছ মারতে যায়। তো যাওয়ার পরে উনি একটা জিনিস খেয়াল করে কি, যখনই উনি গিরা পানি থেকে একটু মাজা পানির দিকে আসে, তখনই দেখে যে কে যেন ওনার পা ধরে টান দেয়,
কে যেন ওনাকে ওই পোলা ধরে টান দেয়, উনি ওইটাকে ধরে রাখতে পারে না। তো এইভাবে কিছুদিন যাওয়ার পর উনি খুব ভয় পেয়ে গেল ব্যাপারটা নিয়ে। ভয় পেয়ে যাওয়ার পরে উনি হচ্ছে ওনার দাদার কাছে এসে শেয়ার করে। তো উনি বলে কি যে এটা তোর ক্ষতি হইতে পারে, তুই একটা কাজ কর, তুই এটা নষ্ট করে ফেল। তো তারপরে কি করবে, উনি ওইটা নষ্ট করে ফেললো। এই ছিল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার এই ঘটনাটা ছোট একটা ঘটনা। এই ঘটনাটা আসলে কোনো উইয়ার্ড বা ভৌতিক ঘটনাটা বললে আসলে ভুল হবে। এটা আনসলভ একটা ঘটনা। ঘটনাটা হচ্ছে গিয়ে 2012 সালেই আমার হচ্ছে গিয়ে আমার ভাই অ্যাক্সিডেন্ট করার পর হচ্ছে উনি টোটাল 27 দিন হসপিটালাইজড ছিল শ্যামলীতে একটা হসপিটালে, নাম মেনশন করছি না। তো আমাদের হচ্ছে আমরা প্রতিদিন সকালে যাইতাম, ভাইয়ের জন্য বাট্টা নিয়ে যেতাম, রাত্রে আবার ব্যাক করতাম। আমি আর আব্বা বা আম্মা যেতাম কোন একজন, আর কন্টিনিউসলি আমার বড় ভাই থাকতো হসপিটালে। এক পর্যায়ে হচ্ছে 13তম দিনে এসে, এরকম প্রতিদিন সকালে যাচ্ছি, রাতে চলে আসতেছি। 13তম দিনে এসে রাত্রে ব্যাক করতেছি, রাত বাজে তখন 11টা। তখন গুলিস্তান পুলিশ পাড়িতে আমরা নামলাম বাস থেকে। নেমে হচ্ছে তখন আমাদের বাসা ছিল বংশালে। তো জাস্ট বাসা যাবো হেঁটে। এই তো আমি হচ্ছে বাস থেকে যখন নামবো, পিছন থেকে আমি ছিলাম, তো আমি আর আব্বা। তো আমি যখন সিট থেকে উঠতে গিয়ে দেখলাম যে জানালা পাশ দিয়ে মানে একটা পলিথিনে একটা কোন একটা জিনিস মুভ করতেছে, জাস্ট হাতের মতো এরকম একটা কিছু, ছোট বাচ্চার হাত এরকম কিছু একটা হবে। তখন আমি জিনিসটা দেখতেছি আর পিছন থেকে গেটের দিকে আসতেছি বাসের। গেটের দিকে আসলাম, আসার পর হচ্ছে দেখলাম যে শেষবারের মতো কোন একটা কিছু নড়াচড়া করে জিনিসটা থেমে গেছে, আর কোনো নড়াচড়া হচ্ছে না, মুভমেন্ট নাই। তো মোটামুটি এতক্ষণ শিওর হলাম যে কোনো একটা বাচ্চা বা কোনো একটা কিছুর হাত হবে এরকম, তো রক্ত মাখা এরকম হবে। তো আমি হচ্ছে পাশে কিছু দোকানদার ছিল, ফল ব্যবসায়িক বা আদার্স কিছু স্টেশনারি দোকান, তারা হচ্ছে এতক্ষণ নোটিস করেন। আমি তাদেরকে ডাকলাম, মামা একটু এদিকে আসুন তো, দেখেন তো পলিথিনে কি। ততক্ষণ পুলিশও আসলো, পাশে যেহেতু পুলিশ ফাঁড়ি ছিল, পুলিশও আসলো এবং তারা হচ্ছে গিয়ে একটা লাঠি দিয়ে জিনিসটা পলিথিন থেকে ইয়ে করে দেখলো যে হ্যাঁ, এখানে একটা ডেড বডি, ছোট একটা বাচ্চা, যেমন হচ্ছে গিয়ে সদ্য জন্ম নেওয়া, হাফ এন আওয়ার আগে বা 1 ঘন্টা আগে এরকম কিছুক্ষণ আগে জন্ম নিছে এরকম একটা বাচ্চা। তো মোটামুটি হয়তোবা এটা আমরা গেস করলাম আর কি, কোনো একটা প্রবলেম বা কোনো ছেলে মেয়ে এটা কিছু একটা হয়ে গেল। তো আমি হচ্ছে ইনস্ট্যান্ট তখন 11টা ছবি তুলছি ওই বাচ্চাটার। ছবিটা তুলে আমার হচ্ছে গিয়ে তখন একটা মোবাইল ছিল, মাল্টিমিডিয়া মোবাইল, নট অ্যান্ড্রয়েড। তো ওই মোবাইলের আমার কিছু ফোল্ডার ছিল, যে এটা ফ্যামিলি পিকচার বা হচ্ছে ফ্রেন্ডস পিকচার, এটা হচ্ছে আমার নিজের পিকচার। তো আমার নিজের পিকচার ছিল ওইখানে আগে থেকে 88টা। আমি ঘটনাটা একটু ইয়ে করে বলতেছি, কারণ হচ্ছে গিয়ে মেন থিমটা এখানে যে 88টা ছবির সাথে আমি আমার 11টা এই বাচ্চার তোলা ছবিটা রাখছি। টোটাল 99টা ছবি রাখার পরে দেখ বাসা গেলাম। বাসা যাওয়ার পর থেকে আম্মাকেও বললাম, আম্মা ওই জিনিসটা আফসোস করতেছে, আব্বাও আফসোস করতেছে, আমি নিজেও আফসোস করতেছি। এবং এক পর্যায়ে হচ্ছে যা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে, যেহেতু টায়ার্ড আছি, ঘুমায় পড়ছি। তো আমার হচ্ছে এখানে একটা ঘটনা বলে, আমি তখন ইংলিশ স্পোকেন করতাম একটা কোচিং সেন্টারে। প্রতিদিন 8টা বাজে আমার কোচিংটা ছিল, আমি 8টা বাজে আমার ক্লাস ছিল, 7টা বাজে আমার অ্যালার্ম দেওয়া ছিল। এটা প্রতিদিন অটো, মানে এভরিডে দেওয়া ছিল, যার কারণে আমাকে নতুন করে প্রতিদিন দেওয়া লাগতো না, প্রতিদিনই এটা অটো বাজতো। ওই দিন রাত্রে হচ্ছে কি আমার মানে নিজের থেকে যাই না, কোইন্সিডেন্টলি হোক বা ইনসিডেন্টলি হোক, রাতে 3টা বাজে আমার অ্যালার্ম বাজা শুরু করছে। আমি হচ্ছে গিয়ে অবাক হয়ে গেলাম, কিন্তু 3টা বাজে তো আমি অ্যালার্ম দিই নাই। আর আমার তো প্রতিদিন এমন না যে আমি অ্যালার্মটা দিচ্ছি, আমার তো একবারে অ্যালার্ম দিয়ে রাখছি, প্রতিদিন 7টা বাজে 3টা বাজে অ্যালার্ম বাজলো। তো আমি চিন্তা করলাম যে রাতে হয়তো টায়ার্ড ছিলাম, যার কারণে হচ্ছে গিয়ে দিয়ে রাখছি, হয়তো এমন হইতে পারে। তখন এটা অফ করে ঘুমাইতে যাব, মোবাইলটার পাশে রেখে, তখন আবার ওই বাচ্চাটার কথা মনে পড়ছে, আফসোস করতেছে, আহা পৃথিবীতে আসলো আবার চলে গেল, মানে তার তো কোনো দোষ ছিল না, যারা হচ্ছে তাকে আনলো তাদের কি অন্যায়, বা তাদের তো এই অপরাধটা করা উচিত হয় নাই। তখন হচ্ছে চিন্তা করতে করতে আমি আবার মোবাইলটা হাতে নিলাম, নিয়ে ওই ফোল্ডারে গিয়ে দেখি যে সবকিছু ফাইন, এভরিথিং ওয়াজ ওকে। বাট আমার ফোল্ডারে আমার ছবি 88টা আছে, ফ্যামিলি যে পিকচার গুলো সেখানে আছে, ফ্রেন্ডস পিকচার বা আদার্স যে পিকচার প্রত্যেকটা জায়গা আছে, কিন্তু এই 11টা ছবি নাই, পুরো মোবাইল থেকে উধাও হয়ে গেছে। এবং আমার ফোল্ডার যেখানে আমি 99টা সহ হয়েছিল এই 11টা ছবি সহ, সেই 11টা ছবি নাই হয়ে গেছে। তখন আমি হচ্ছে গিয়ে জিনিসটা চিন্তা করলাম যে আচ্ছা হয়তো নিজের কাছে কিছু মনে হচ্ছে। আমি চিন্তা না ঘুমিয়ে পড়ে সকালে উঠে ভালোভাবে চেক করবো। তখন ঘুমিয়ে গেলাম। মজার বিষয় থেকে আমার ওই দিন কিন্তু সকালে 7টা বাজে আসলে অ্যালার্ম বাজছে অ্যাজ ইউজুয়াল। তখন আচ্ছা উঠলাম, ওঠার পরে ফ্রেশ হয়ে কোচিং দিয়ে যাবো, যেতে যেতে রাস্তা হাঁটতেছি আর মোবাইলটা চেক করতেছি, দেখতেছি না মোবাইলে ওই ছবি 11টা নাই, বাকি একবার প্রত্যেকটা ছবি আছে, কোনো এই 11টা ছবি নেই। তো হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে পারভেজ নামে, ও হচ্ছে গিয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে। তো ওকে আমি জিনিসটা শেয়ার করলাম, শেয়ার করার পর হচ্ছে ও বললো যে বন্ধু এটা আসলে বেসিক্যালি এটা তো আসলে একটা ফেরেশতা, মানে কি বলে মাসুম বাচ্চা, তাদের একটা অস্তিত্ব আছে, ঠিক আছে, পবিত্র। তো এই অস্তিত্বটা তোমার মোবাইলে কোনো এভিডেন্স থাকুক বা হচ্ছে কোনো ডকুমেন্টস থাকুক, এটা কোনো একটা এক্সিস্টেন্স সেটা পছন্দ করে নাই, যার কারণে হয়তো তারা সরাই ফেলছে, এটা সে বললো। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ হইতে পারে।
আর পাশে হচ্ছে গিয়ে আমাদের এলাকার মসজিদ, সেখানে হচ্ছে গিয়ে আমি হুজুরের কাছে জিনিসটা শেয়ার করলাম, একবারে নর্মালি শেয়ার করছি, এত এটা তো কোনো উইয়ার্ড বিষয় না। শেয়ার করার পর আমি বললাম যে হুজুর এই অবস্থা। তো উনি বললো যে হ্যাঁ এরকম হইতে পারে যে তোমার ফ্রেন্ড তোমাকে যেই সলভেশনটা দিল এটাই হইতে পারে যে তোমার মোবাইলে এটা থাকুক, এটা আসলে কেউ পছন্দ করে নাই, বা কোনো একটা পক্ষ থেকে, কোনো একটা মহল থেকে, বা কোনো একটা এক্সিস্টেন্স সেটা লাইক করে নাই। তো এরপর আর কি এটা ছিল আমার লাইফে মানে মোটামুটি আনসলভ একটা ঘটনা। তো এই ছিল রাসেল ভাই, ধন্যবাদ থ্যাংক আপনাকে। ইউ সো মাচ আপনাকে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি আছে। সালাম আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম রিজনার, সবাইকে শুভেচ্ছা। আমি শেখ নাহিদ হোসেন, ইসিবি মাটিকাটা থেকে আসছি। জি, শুনি আপনার ঘটনা। ঘটনা শোনার আগে আমি একটা সাউন্ড করব আপনাদেরকে। না, আপনি আপনার ঘটনা আপনাদেরকে জানেন। বলতে হবে যে এই সাউন্ড অ্যাকচুয়ালি কিসের। যাই হোক, আমি আমার গল্পে যাই। 2002 সাল এসএসসি রেজাল্ট দিছে, আমরা সবাই বন্ধুরা বসে আড্ডা দিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পিকনিক করব। পিকনিক করার জন্যে সব বন্ধুরা আমাদের যা যা ছিল ক্যাপাসিটি সেই অনুপাতে আমরা সব চাঁদা উঠে একসাথে করি, এবং আমাদের গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জায়গা নির্ধারণ করা হয়। সবকিছু অ্যারেঞ্জ করতে করতে রাত 10টা বেজে যায়। এখন আমরা কি করি, যে যার মতো ভাগ হয়ে যায়, কেউ হাঁড়ি পাতিল আনতে কালেক্ট করি, কেউ কাঠ আনতে, কেউ বিছানা আনতে। আপনি মূল ঘটনাটা বলেন, কি হয়েছিল? এগুলো আনতে আমরা যে যার মতো আমাদের মতো করে যাই। এর ভিতরে আমি আমার গ্রাম থেকে যেহেতু দূরে, সেহেতু আমাকে আমার একটা বন্ধুর সাথেই দেওয়া হয়। আমি আমার বন্ধুর সাথে গিয়ে তার বাসার সামনে গিয়ে ওয়েট করি। সে বাসার ভিতরে যাই যে সরঞ্জামগুলো আনার জন্যে। এমন সময় আমি পাশেই দেখি বেশ কিছু কাঠ। তা আমি ফ্রেন্ডদের কাছে আসলে নিজের ক্রেডিট নেওয়ার জন্যে আমি ওই কাঠগুলো ভাঙতে থাকি। বেশ কিছু কাঠ ভাঙতে ভাঙতে আমি হঠাৎ একটা গর্তের ভিতরে পড়ে যাই। গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি কাঠগুলা, যেহেতু আমি সহ কাঠগুলো পড়ে যায়, সেহেতু আমি ওই গর্তের ভিতর থেকে কাঠগুলারে আবার সুন্দর করে কালেক্ট করি। আর আমাদের ওদিকে কি হয় যে এটা হচ্ছে সাতক্ষীরার ঘটনা। হ্যাঁ, আমাদের ওদিকে মাটির দেয়াল দিয়ে ঘর তৈরি হয়। মাটির দেয়াল করতে গেলে পাশে কোথাও একটা জমি থেকে মাটি খুঁড়ে দেন ওইখান থেকে আপনার দেয়াল তৈরি হয়। আমি ভাবছি যে ওইটাও কোনো একটা গর্ত যেটার ভিতরে আমি পড়ে গেছি। সো আমি ওইখান থেকে বাঁশ বা কিছু কাঠ কালেক্ট করে, আমার ফ্রেন্ডও দেন ব্যাক করে, আমরা একসাথে চলে আসি। চলে এসে যখন আমরা মাঠে কাঠগুলো রাখি, তখন দেখা যায় যে কাঠগুলোর সাথে একটা হাড়, একটা লাশের পায়ের হাড়। তো ওই ভিতর থেকে আমার এক ফ্রেন্ড ছিল হিন্দু, সে ওই জিনিসটারে কোনো গুরুত্ব না দিয়ে হাড়টাকে ফেলে দেয়, একটু দূরে ফেলে দেয়। দেন আমরা পিকনিক করি, সব কিছু কমপ্লিট করি। 1-2 দিন যাইতে পারে না, আমি প্রায় স্বপ্নে দেখতে থাকি যে আমার একটা পা আঘাতগ্রস্ত হচ্ছে, ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, বা আমি সাইকেল চালাইতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, মানে এগুলো আমি স্বপ্নে দেখতে থাকি। এগুলো আমাকে খুব ভয়, মানে খুবই ভয়ের ভিতরে রাখে। দেন আমি আমার আম্মার সাথে পুরো ঘটনা শেয়ার করি যে আম্মা এই ব্যাপার, আমি স্বপ্নের ভিতরে বারবার দেখতেছি যে আমার একটা পা ভেঙে যাচ্ছে বারবার। তো আমার আম্মা বললো, তুমি এক কাজ করো, একটা হুজুরের সাথে এটা পরামর্শ করো। তখন আমি আমার পাশে নলতাতে একটা বড় মাজার আছে আমাদের, খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব, ওনার মাজারের ওইখানে খাদেমের কাছে যাই, গিয়ে পুরো বিষয়টা বলি যে আমি স্বপ্নের মাধ্যমে এইগুলো দেখতেছি। তখন উনি আমাকে বলে যে তুমি কোনো মুরব্বী বা আল্লাহওয়ালা কোনো ব্যক্তির কোনো একটা ক্ষতি করছো, তাকে পায়ে হয়তো কোনোভাবে কিভাবে হোক তুমি আঘাতগ্রস্ত করছো, বা তাকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করছো যে সে এটা নিয়ে এখনো কষ্ট পাচ্ছে। তুমি একটু মনে করে দেখো তো কি করছো। দেন আমি সব কিছু চিন্তা ভাবনা করে আমি ওনাকে বললাম যে আমরা এই যে কিছুদিন আগে পিকনিক করার সময় দেন আমি একটা কবর থেকে কাঠ উঠাইতে গিয়ে একটা হাড় উঠাই ফেলছি। তখন উনি বিষয়টা বুঝতে পারে, উনি বলছে যে তুমি এক কাজ করো, ওই হাড়টা খুঁজে ওই কবরটাতে আবার রেখে এসো। দেন আমি খুব কষ্ট করে যাই, গিয়ে ওই জঙ্গলের ভিতরে যেখানে আমার ফ্রেন্ড হাড়টাকে চেলে ফেলছিল, আমি সেইখানে গিয়ে হাড়টা খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজির পরে গিয়ে হাড়টা পাই, এবং
দেখি কুকুর হাড়গুলো চিবায়ে চিবায়ে বিভিন্ন জায়গায় ক্ষত করে ফেলছে, মানে নষ্ট করে ফেলছে। তারপরেও আমি হাড়টা খুব যত্ন সহকারে নিয়ে দেন ওই কবরের ভিতরে রেখে আসি। কিছুদিন পরে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয় এবং আমার একটা পায়ের অনেক জায়গাতে ক্ষত হয়, যেখান থেকে কেটে যায় এবং 3টা সেলাইও দিতে হয় আমার বা পায়ে। হ্যাঁ, এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। জি, ইউ আর মোস্ট ওয়েলকাম। সবাইকে ধন্যবাদ যারা প্রতিদিনের সাথে আছেন। আমি পুরান ঢাকা থেকে আসছি, আমার নাম রনি খান। জি, আমার এই ঘটনাটা হচ্ছে কি আমার গ্রামের বাড়ি নিয়ে। আমার গ্রামের বাড়িটা হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ উলানিয়াতে। এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে, প্রায় 30-35 বছর আগে এই ঘটনাটা আমার গ্রামের বাড়িতে হয় আমার দাদুর সাথে। তো আমার দাদু অনেক ফরেজগার লোক ছিল, উনি খুব ধার্মিকভাবে চলাফেরা করতো এবং নামাজ কালাম পড়তো সবসময়, এবং সবসময় খুব পর্দার সাথে থাকার চেষ্টা করতো। তো এই ঘটনাটা হচ্ছে গিয়ে মানে ছোট ছোট অনেকগুলা ঘটনা হয়, তারপরে হচ্ছে গিয়ে এই আসল ঘটনাটা সেটা হচ্ছে গিয়ে ছোট ছোট অনেকগুলা, যেরকম আমার দাদু হচ্ছে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি হচ্ছে গিয়ে উজু করার জন্য বাইরে যেতে হতো, পুকুরটা একটু দূরে ছিল ঘর থেকে। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে এটাতে একটু অভ্যস্ত ছিল, আর 2-1 দিন হচ্ছে যদি মানে কোনো কারণে যেতে না পারতো, এটা উনি পরে খুব আফসোস করতো। তো যার কারণে উনি সব সময় চেষ্টা করতো তাহাজ্জুদের নামাজটা আদায় করার জন্য। তো রাসেল ভাই, আমাদের হচ্ছে গিয়ে ঘর থেকে, গ্রামের বাড়িতে যে ঘর থেকে হচ্ছে গিয়ে বাথরুম এবং পুকুর একটু দূরে, এখানে 1-2 মিনিট সময় লাগে। তো এখানে 1-2 মিনিট সময় লাগে। তো হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে একদিন হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সে হচ্ছে গিয়ে উঠছে। ওঠার পরে হচ্ছে উজু করার জন্য সে পুকুর ঘাটে যায়। গিয়ে হচ্ছে গিয়ে কিছু মানে অদ্ভুত শব্দ শুনে, মানে পুকুর থেকে যদি কেউ মাছ ধরে বা মাছ তুলে বা পানিতে অনেক মানুষ যদি একসাথে গোসল করে, এরকম শব্দ হচ্ছিল। তো ওনার হাতে সবসময় হচ্ছে গিয়ে হাতে লাঠি থাকতো এবং সাথে হেরিকেন থাকতো। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে হেরিকেনের আলোটা একটু উঁচু করে দেখে যে একজন মানুষ পানির নিচে যাচ্ছে, আবার হচ্ছে গিয়ে 1-2 সেকেন্ড 3 সেকেন্ড পরে আবার উপরে আসতেছে। তো মনে হচ্ছে যে উনি কিছু একটা খাচ্ছে, আবার হচ্ছে গিয়ে যাচ্ছে। তো উনি আল্লাহ রসুলের নাম নিয়ে উজু করে চলে আসে, উনি এগুলাতে ভয় পায় না, উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। তো হচ্ছে গিয়ে আরেকদিন হচ্ছে গিয়ে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে উনি হচ্ছে গিয়ে জানলা খোলা ছিল, ওনার নামাজের যে ঘর ওই পাশে জানলা খোলা ছিল। তো উনি দেখতেছে এরকম অদ্ভুতভাবে একটা লোক বা মানুষের মতো হয়ে, বোঝা যাচ্ছে না ক্লিয়ার, একটু অন্ধকার ছিল, যে এইরকম গাছের উপরে উঠতেছে আবার নামতেছে। মানে কোনো মানুষের পক্ষে এত দ্রুত মানে উঠা আবার নামা এটা সম্ভব না। তো উনি হচ্ছে গিয়ে জানলাটা বন্ধ করে দেয়। ইভেন হচ্ছে গিয়ে তার 2-1 দিন পরে আমার বাবার সাথে বলে যে আমাদের বাড়িটা কেনার পরে আমাদের বাড়িতে তো কোনো বন দেওয়া হয়নি, তুমি হুজুর ডেকে বাড়িটা বন দেওয়ার ব্যবস্থা করো, আমাদের বাড়িতে ছোটখাটো অনেক সমস্যা হইতেছে। তো আমার বাবাও বললো যে ঠিক আছে আম্মা, তাইলে আমি এটা করব। তো এইরকম ভাবে উনি হচ্ছে গিয়ে আরেকদিন, তার কিছুদিন পরে হচ্ছে গিয়ে রাতের বেলা উঠে এবং হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই জন্য উনি প্রথমে ওয়াশরুমে যায়। তো উনি হচ্ছে গিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় খেয়াল করলো একজন মানুষ একটু 4-5 হাত দূর দিয়ে একটু হেঁটে যাচ্ছে। ওনার হচ্ছে গিয়ে মহিলা, বোঝা যাচ্ছে একটা কাপড় পরা, এবং হচ্ছে গিয়ে ঘোমটা টানা, ওনার চেহারা দেখা যায় না। আর সবচেয়ে বেশি অদ্ভুত হচ্ছে গিয়ে ওনার, আমরা যেরকম হাঁটলে আমাদের পায়ের পাতাগুলো সামনের দিকে থাকে, ওনার পায়ের পাতাগুলো যে মহিলাটা হেঁটে যাচ্ছে পিছনের দিকে ঘোরানো, কিন্তু ওনার কোনো চেহারা দেখা যাচ্ছে না। তো উনি দাদু হচ্ছে গিয়ে দোয়া কালাম পড়তে পড়তে ওইখান থেকে হচ্ছে গিয়ে পুকুর ঘাটে গিয়ে উজু করে ওইখান থেকে চলে আসে। তো এই ছিল ছোটখাটো মোটামুটি অনেক ঘটনা। এর ভিতরে আমার বাবা হচ্ছে গিয়ে কয়েকজন হুজুরের সাথে কথা বলে বাড়িটা বন দেওয়ার ব্যাপারে, যে আমাদের বাড়িতে এরকম। আর আমাদের বাড়িটা অনেক পুরনো একটা বাড়ি ছিল, জমিদার বাড়ির একটা অংশ ছিল। আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসতো বা রাতে যদি বের হইতো, তো ওনারা অনেক ভয় পাইতো। কেউ হয়তো বা গাছের উপরে সাদা একটা কাপড় দেখে, বা কেউ একজন মানুষ হাইটা যেতে দেখে, বা অদ্ভুত ধরনের সাউন্ড, মানে নতুন যদি কেউ বেড়াইতে আসে তো এরকম ছোটখাটো একটু একটু ভয় পায়, বা একা ঘুমাইলে অনেক ধরনের শব্দ হয়, বা মনে হচ্ছে কেউ চাইপা ধরে এরকম শব্দ। তো এগুলো আমার বাবা হচ্ছে গিয়ে আবার অনেক ধার্মিক একজন মানুষ, সে এগুলাতে বিশ্বস্ত না। তার একটাই কথা, সেটা হচ্ছে গিয়ে যে হায়াত মউত হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে।
কিন্তু তারপরেও আমার দাদু খুব রিকোয়েস্ট করতেছিল বাড়িটা হচ্ছে বন দেওয়ার জন্য। তো লাস্ট যেই ঘটনাটা রাসেল ভাই, এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলিতে অনেক বড় একটা প্রভাব ফেলে। সেটা হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে একদিন, আরেকদিন হচ্ছে তার 15-20 দিন পরে একদিন হচ্ছে গিয়ে রাতে হচ্ছে গিয়ে বাথরুমে যায়। তো উনি হচ্ছে বাথরুমের সামনে হচ্ছে হেরিকেনটা রেখে, লাঠিটা রেখে তারপরে বাথরুমে যায়। গিয়ে হচ্ছে গিয়ে প্রতিদিনের মতোই উনি বের হয়। 5-7 মিনিট পরে বের হওয়ার পরে ওনার কাছে হচ্ছে গিয়ে হারিকেনের আলোটা একটু কমানো ছিল, উনি একটু শব্দ পাচ্ছে। আসলে একটু উঁচু থেকে যদি পানি পড়ে যেরকম শব্দ হয় সাধারণত, একটু পানির ওরকম মনে হচ্ছে কেউ পানি ঢালতেছে বা আস্তে আস্তে পানি পড়তেছে, এরকম একটা শব্দ হচ্ছে। তো ওনার কাছে একটু অদ্ভুত লাগে, কারণ তখন কোনো বর্ষার দিন ছিল না বা ওইরকম কুয়াশাও পড়তেছিল না যে এরকম পানির শব্দ হবে। তো বাথরুমের পাশেই হচ্ছে গিয়ে একটা চালতা গাছ ছিল। তো ওই হচ্ছে গিয়ে ওই হঠাৎ করে ওই শব্দটা ওই দিক থেকে আসতেছে, গাছের পাশে উনি হচ্ছে গিয়ে একটু তাকায় উপরের দিকে। তো তাকায় যেই জিনিসটা দেখতে পায় রাসেল ভাই, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে আশ্চর্যজনক। ভয়ঙ্কর একটা মানুষের মতো লম্বা, কিন্তু ওনার মুখটা হচ্ছে খুবই একটা অদ্ভুত একটা প্রাণীর মতো। আর সেই প্রাণীটার জিহ্বাটা অনেক বের করা ছিল, অনেক বড় করে বের করা ছিল, আর জিহ্বাটা থেকে মানে টপ টপ করে পানি পড়তেছে। ওই শব্দটা হচ্ছিল আমার দাদু কানে আসছে। 2-3 সেকেন্ডের মধ্যে হচ্ছে গিয়ে একটা ক্ষুধার্ত প্রাণী বা বাঘ বা যাই বলি আমরা, যদি একটা শিকার ধরার জন্য যেভাবে ঝাঁপায়া পড়ে গাছের থেকে, ওই প্রাণীটা বা ওই জিনিসটা, ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে গিয়ে আমার দাদুর উপরে এরকম ভাবে পড়ে উপরে থেকে। তো আমার দাদু অনেক জোরে আল্লাহু আকবার বলে হচ্ছে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার বাবা মা ঘরের থেকে শব্দ শুনে অজ্ঞান অবস্থায় যায় বাথরুমের সামনে পায়, গিয়ে হচ্ছে গিয়ে ওনাকে ধরাধরি করে নিয়ে আসে, মাথায় তেল পানি দেয়। তো সকালবেলা ওনার জ্ঞান ফিরে, তো বাবা তো চলে গেছে দোকানে। তো আমার আম্মার কাছে এই কথাটা বলে, উনি বলে যায় যে বৌমা, আমার ছেলেকে আমি বলছিলাম বাড়িটা বন্ধ দেওয়ার জন্য, কিন্তু আজকে আমি এই জিনিস দেখছি। আমি জীবনে এই বাড়িতে 50 বছর বসবাস করি, এত ভয়ঙ্কর কোনো প্রাণী হইতে পারে আমি জীবনে আমার এই বাড়িতে ছোটখাটো অনেক কিছু দেখছি। গরু মহিষ বা অদ্ভুত ধরনের মানুষ, ভূত পেতনি যাই বলো, ছোটখাটো এরকম অনেক কিছু দেখছি। আমরা আগের যুগের মানুষ, এগুলাতে আমরা বিশ্বস্ত না, যার কারণে এগুলো আমরা কখনোই পাত্তা দিই নাই। কিন্তু আজকে গতকালকে রাতে আমার সাথে যেইটা হয়েছে, মানে এরকম একটা ভয়ঙ্কর জিনিস আর এরকম একটা ভয়ঙ্কর প্রাণী, সে মানুষের মতো লম্বা অনেক দেখতে, কিন্তু তার চেহারাটা হচ্ছে গিয়ে অদ্ভুত একটা জানোয়ারের মতো। ওই জিনিসটা আমার উপরে এরকম ভাবে, আর তার আমার কিছুই মনে নাই, ওই জিনিসটা আমার উপরে থেকে লাফ দিয়ে পড়ে, আমার আর কিছুই মনে নেই। তো যাই হোক, দাদু 2-3 দিন জ্বর ছিল, একটু কবিতা চবে চাই না, ওনাকে একটু হালকা ট্রিটমেন্ট করানো হয়। তো এই ঘটনার 3 দিন পরে রাসেল ভাই আমার দাদু হচ্ছে গিয়ে মারা যায়। মারা যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে একজন বাবা একজন আলেমের কাছে গিয়ে হচ্ছে গিয়ে জিনিসটা জানতে পারে। তখন সে বলে যে আমাদের বাড়িতে কিছু ভালো জিন কিছু খারাপ জিন ছিল, তো বাড়িটা বন্ধ দেওয়ার ব্যাপারে হচ্ছে গিয়ে যাদের সাথে আলোচনা করতেছিল, এই জন্য ওরা হচ্ছে বিরক্ত হয়ে আমার দাদুকে অনেক ভয় দেখাইছে, যার কারণে আমার দাদু মারা যায়। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো। থ্যাংক ইউ। আর একটা অডিও ক্লিপে যাব, পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাজীব মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বলছি। আর আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এটি আমার সাথে ঘটে 2016 সালের শেষের দিকে। রাসেল ভাই, আমি এখানে একটি বিল্ডিং ম্যানেজমেন্টে জব করি। সো এখানে আমাকে 2টি শিফটে কাজ করতে হয়, একটি সকালবেলা আর একটি রাতে। আর ওই দিনটি ছিল বুধবার, সো ওই দিন আমার ডিউটি ছিল রাতে সাধারণত আমাদের 11টা থেকে সকাল 7টা পর্যন্ত আমাদের শিফট। আর আমার ডিউটিটা হচ্ছে প্রত্যেকটি ফ্লোর চেক করা এবং কোনো প্রবলেম থাকলে সেটার আপডেট ম্যানেজমেন্টকে জানানো। সো ওই দিন রাত ঠিক 3টার দিকে আমি চলে যাই বিল্ডিং এর একদম নিচের লেভেল, বেসমেন্ট পার্কিং যেটা, সেখানে। সো সেখানে আমি গেলাম। আসলে বেসমেন্ট পার্কিংটা ছিল রাসেল ভাই অনেক বড়, একটা স্টেডিয়ামের মতো, এবং শত শত গাড়ি সেখানে পার্কিং করা থাকে। সো আমি ওখানে আসলে একটি জোনে দেখতে পারি, ওই জোনটিতে আসলে ইলেকট্রিক প্রবলেম হয়েছে, সেখানে আসলে লাইটগুলো মানে জ্বলছে না, ইলেকট্রিক ট্রিপ ছিল সেটা আর কি। সো আমি সেখানে যাই এবং সেটা সলভ করে আবার আমি সেখান থেকে ফিরে আসছিলাম। আর ঠিক এমন সময় আমি লক্ষ্য করি বেসমেন্টের যে লিফট যেটা আছে, যেটা থেকে আপনার লেভেল 1-এ আসা যায়, ওই লিফটের কোনায় একজন চাইনিজ ভদ্র মহিলা সেখানে বসে আছে। সো আমি একটু কিউরিয়াস হয়ে গেলাম, আসলে এই সময়টাতে সাধারণত এই বেসমেন্টে কেউ আসে না এবং আসার কথাও না।
সে সেখানে কেন বসে আছে। তো আমি সেখানে গেলাম, এটা আমার একটি ডিউটির মধ্যেই পড়ে। তো আমি সেখানে গেলাম এবং তার কাছে গেলাম। খুবই স্বাভাবিক, সে সেখানে বসে আছে, বাট আমি তার কাছে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম সে হয়তো ড্রাঙ্ক অবস্থায় আছে অথবা সে অসুস্থ। সো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তার কোনো হেল্প লাগবে কিনা। আসলে অনেক সময় অনেক লোকজন যারা আছে, যারা মাতাল অবস্থায় থাকে, আসলে তাদের পার্কিং করা গাড়িটা তাদের আবার মানে অনেক খুঁজতে হয়, আসলে তাদের কোনো সেন্স থাকে না ওই সময়। তো আমি তাকে জিজ্ঞেস করলাম তার কি কোনো সাহায্য লাগবে কিনা। সে কোনো অ্যান্সার করছে না। তখন আমি খেয়াল করি তার 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 হাতে অনেকগুলো টাকা, মানে তার বাম হাতের তালুতে সে আসলে টাকাগুলো মানে আপনার ধরে সে বসে আছে সেখানে। সো তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে এখন যদি এখানে অন্য কেউ আসে বা যে কোনো একটা ক্রাইম এখানে ঘটতে পারে। সো তখন আমি আমাদের যে সিকিউরিটি কন্ট্রোল রুম আছে, আমি সিকিউরিটি কন্ট্রোল রুমের সাথে আমি যোগাযোগ করার আমি একটা চেষ্টা করি। আসলে সেটা আন্ডারগ্রাউন্ড থাকার কারণে সেখান থেকে আসলে আপনার ওয়্যারলেস কানেকশনটা আসলে পাচ্ছিল না। তারপর আমি আমার ফোন দিয়ে আমি ট্রাই করি, ল্যান্ড ফোনে ট্রাই করি, আসলে কেউ ফোনটা পিক আপ করছে না। আসলে আমি তখনও জানি না যে সিকিউরিটি কন্ট্রোল রুমে সিকিউরিটি আছে কি বা নেই। তারপর আমি তাকে আরো 2 বার জিজ্ঞেস করি যে তার কি আসলে কোনো সাহায্যের দরকার আছে কি না। সে কোনো অ্যান্সার দিল না এবং সে উঠে দাঁড়ালো। তো উঠে দাঁড়িয়ে সে বেসমেন্টের মধ্যে হাঁটছিল আসলে। তো আমি যখন সে হাঁটছিল আমি আসলে দূরে দাঁড়িয়ে দেখছিলাম যে আসলে সে তার গাড়িটা খুঁজে পায় কি পায় না, কারণ আমি তাকে এভাবে আসলে রেখে যেতে ওখানে পারি না। পরে যে কোনো একটা প্রবলেম হতে পারে, কোনো কমপ্লেন করতে পারে। তো আমি দেখছিলাম আসলে সে হাঁটছিল। তো একটু দূরে যাওয়ার পর আসলে আমিও একটু এগোচ্ছিলাম, সে একটু দূরে যায়, আমি আসলে দেখছিলাম আসলে এই বিষয়টা সে আসলে ঠিক মতো গাড়িতে পৌঁছায় কিনা। আসলে তা না, সে হাঁটতে হাঁটতে চলে যায় আমাদের ওই বেসমেন্ট থেকে একটি মানে সিঁড়ি কোঠা আছে, যেখান থেকে আপনার বেসমেন্ট থেকে আমাদের লেভেল 1 পর্যন্ত আসা যায়। বেসমেন্ট, তারপরে পার্কিং 1, পার্কিং 2, পার্কিং 3, দেন লেভেল 1। আসলে ওটা আপনার মানে যদি লিফটে কোনো প্রবলেম থাকলে তাহলে ওই সিঁড়ি দিয়ে আসলে যে কোনো কাজ করা যায়, আসানামা করা যায় আর কি। সো সে ওখানে সামনে আসলে ওই করিডোরটার সামনে একটি দরজা ছিল। সো সে ওই দরজাটা খোলার পরে সে করিডোরের ভিতরে ঢুকে গেল। আর করিডোরটা থেকে আপনার স্টেপগুলোর দূরত্ব রাসেল ভাই বেশ ভালোই, মোটামুটি আপনার 30 সেকেন্ডের মতো হাঁটার পরে আপনি সিঁড়িটা ধরতে পারবেন। সো সে ওটার ভিতরে যখন গেল তখন আসলে আমিও মানে কাছাকাছি চলে আসছি। আসলে মানে একটু কিউরিয়াস, জানতে চাচ্ছিলাম আসলে ব্যাপারটা কি হচ্ছে। সে কোনো রিপ্লাই দিচ্ছে না, আমি অনেকবার তাকে জিজ্ঞেস করলাম, কোনো রিপ্লাই দিচ্ছে না। সে নর্মাল ভাবে হাঁটতে পারছে না, আসলে ব্যাপারটা কি। সে যখন ওই করিডোরটার ভিতরে ঢুকে গেল রাসেল ভাই, আমি তারপর জাস্ট দরজাটা ওপেন করে দেখলাম যে আসলে সে মানে সিঁড়ি দিয়ে কোথাও যাচ্ছে নাকি ওটার ভিতরে আছে। দরজাটা যখনই আমি ওপেন করি তখনই সে সে আমার দিকে দেখে। দেখার পরে সে আমাকে ইশারায় এভাবে ডাক দেয়, ডাক দেওয়ার পরে তখন আমি একটু ঘাবড়ে যাই রাসেল ভাই, আসলে ব্যাপারটা কি ঘটছে। তো আমি তখনই দরজাটা আবার আটকে দিয়ে আমি আবার ট্রাই করি কন্ট্রোল রুমে। তো কন্ট্রোল রুমে ট্রাই করার পরে সিকিউরিটির একজন অফিসার রিসিভ করে এবং বলে যে আমি সবকিছু খুলে বললে তারা বলে যে তারা এখনই আসতেছে, তারা অন দা ওয়ে। সো আমি এটা তার সাথে কথা বললাম জাস্ট অনলি 10 সেকেন্ড। আবার আমি যখন দরজাটা আবার খুলি আসলে ভিতরে কিচ্ছু নাই, একদম খালি একটি করিডোর। আর এত তাড়াতাড়ি তার মতো একজন মহিলা কখনোই পসিবল না, 4টা লেভেল সে ক্রস করে লেভেল 1-এ আসবে। সো আমি ভিতরে গেলাম এবং খুব তাড়াতাড়ি আমি সবগুলো সিঁড়ি ক্রস করে আমি লেভেল 1-এ চলে আসি। কেউ নাই, একদমই খালি, কেউ নাই। তারপর সিকিউরিটির সহযোগিতায় সম্পূর্ণ কমপ্লেক্সটা আমরা চেক করি আসলে এখানে কেউ আছে কিনা। না, কেউ নাই, একদম খালি। তারপর আমরা চলে যাই আমাদের কন্ট্রোল রুমে। আমরা সিসিটিভি ক্যামেরা যেগুলো ওখানে ছিল, আমরা প্রত্যেকটা সিসিটিভির ফুটেজ আমরা চেক করি। ওখানে রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওখানে আমি ছাড়া আর কেউই নেই। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেখানে শুধু আমি কারোর সাথে কথা বলছি সেটা বোঝা যাচ্ছে, বাট সেই মহিলাটা সেখানে দেখা যাচ্ছে না, নাই, তার কোনো ফুটেজ সেখানে নাই। সো এই বিষয়টা নিয়ে আসলে মানে অনেক কিউরিয়াস হয়ে যায় আমরা, আসলে কি ব্যাপারটা, আসলে কি ঘটেছিল ওই দিন আসলে আমার সাথে কি ঘটেছিল। আসলে এখন আমি আসলে রাসেল ভাই তার কোনো ব্যাখ্যা আমি পাইনি যে সেটা আসলে হিউম্যান ছিল কিনা, আমি এখনো তার কোনো ব্যাখ্যা পাইনি।
এবং ওই সিসিটিভির ফুটেজ সেটা আমার ফোনে আমি রেকর্ড করে রেখেছিলাম। আনফরচুনেটলি আমার সেই ফোনটা আমি হারিয়ে ফেলি। সো এই ছিল রাসেল ভাই আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আশা করি ভালো আছেন। হ্যালো সুস্মিতা, আমি জানি তুমি অডিয়েন্সদের সাথে মানুষের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করো, তাই আমি আমার ঘটনা তোমাকে লিখে দিচ্ছি। এটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের ঘটনা। 3 বছর আগে পুরনো ভাড়া বাসায় উঠেছিলাম চট্টগ্রামে। বাসা দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু প্রতিবেশীরা সবসময় বলতো ওখানে আগে এক ভাড়াটিয়া ছিল, তিনি মারা গিয়েছিল। আমরা খুব এসব পাত্তা দেইনি। এক রাতে প্রায় 2টার দিকে হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার রুমের দরজা অল্প একটু খোলা। আমি নিশ্চিত ঘুমানোর আগে আমি দরজা বন্ধ করেছিলাম। প্রথমে ভাবলাম হাওয়াই লেগেছে, কিন্তু দরজার ফাঁক দিয়ে যেন কারো ছায়া নড়ল, একেবারে স্পষ্ট। আমি ভয়ে চুপ করে রইলাম। কিছুক্ষণ পর শুনলাম আমার নাম ধরে কেউ আস্তে আস্তে করে ডাকছে। গলা ছিল একেবারে আমার মায়ের মতো, কিন্তু আমি জানতাম মা তখন গ্রামের বাড়িতে। আমি ধীরে ধীরে দরজা বন্ধ করতে গিয়ে দেখি দরজার বাইরে কেউ নেই, করিডর একদম ফাঁকা। পরের দিন সকালে পাশের বাসার আন্টি বললেন আগের যিনি এখানে ছিলেন তিনি নাকি মাঝরাতে প্রায় এমন ডাক শুনতেন। সেই রাতের পর থেকে আমি আর কখনো সেই বাসায় স্বাভাবিক বোধ করিনি। কয়েক মাস পর আমরা বাসা বদলে ফেলি, কারণ এই ঘটনাটা আমি আজও ভুলতে পারিনি। আমি কসম করে বলছি, সেদিন রাতে আমি সেই ঘরে একা ছিলাম। তাহলে আপনারাই ভাবুন, একটা মেয়ে যখন একটা ঘরে একাই থাকে, তাহলে তার সাথে এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে তার কেমন লাগতে পারে, একটু আন্দাজ করতে থাকুন। সেই রাতে ভীষণ ঠান্ডা ছিল। আমি আর আমার ছোট বোন এক রুমে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ভোরের দিকে, অর্থাৎ প্রায় 4টা বাজে, তখন আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ দরজার বাইরে খুব ধীরে ধীরে হাঁটছে। কাঠের মেঝেতে পায়ের শব্দ ছিল, একেবারে স্পষ্ট চ্যাক চ্যাক শব্দ হচ্ছিল। আমি ভাবলাম বাবা হাঁটছেন, কিন্তু কিছুক্ষণ পরে শুনলাম কেউ আস্তে আস্তে আমার নাম ধরে ডাকছে। একেবারে আমার ছোটবেলার বন্ধুর মতো গলা, যে কয়েক বছর আগে মারা গেছে। আমি সাহস করে দরজা খুলে দেখি করিডোর ফাঁকা, কেবল দরজার বাইরে মাটি ভেজা কাদা পায়ের আকার ছাড়া আর কিছুই নেই বাহিরে। আর তাতে যে কাদা চিহ্ন পা দেখেছি, সে পার মধ্যে অদ্ভুত একটি চিহ্ন আঁকানো। হয় আমরা সকালে বের হবার আগেই দরজা জানালা আটকে রাখি। পরে দাদু বললেন এই বাড়িতে আগেও কয়েকজন এমন ডাক শুনেছে। এখনো যখন ভোরের দিকে বাতাস ঠান্ডা হয়, ওই শব্দগুলো তার মনে পড়ে তার একটা ভয় শিহরিত হয়। এই ঘটনার পরেই সবাই তখন একটু চিন্তা ভাবনা করলো যে কেন হচ্ছে এরকম অবস্থা, এবং তখন বলল যে শেষের দিকে আমি একজন নার্স, এবং কয়েক মাস আগে আমার জীবনে যা ঘটেছে সেটা এখনো আমাকে ভয় পাইয়ে তোলে। এটা লিখেছে, দ্বিতীয় ঘটনা একসাথে লিখেছে। তো চলুন সেভাবে পড়ি। যে আমি একজন নার্স, কয়েক মাস আগে আমার জীবনে যা ঘটেছে সেটা এখনো আমাকে ভয় পাইয়ে দেয়। আমি রাজশাহীর এক সরকারি হাসপাতালে নাইট শিফটে কাজ করছিলাম। সেদিন প্রায় 2:30টার দিকে হাসপাতালে সব শান্ত ছিল, কিন্তু রোগীরা এবং বারান্দাগুলো একদম ফাঁকা ছিল। হঠাৎ দূরে একটি ওয়ার্ড থেকে বেল বাজতে শুরু করলো। যে বেল বাজলে নার্সদের এগিয়ে চেক করতে হয়। আমি গিয়ে দেখি বেডটা পুরো খালি আর আশেপাশে কেউ নেই, অথচ মনিটরের স্ক্রিনে কিছু সেকেন্ডের জন্য একটা হৃৎপিণ্ডর যে একটা গ্রাফ দেখা যায়, সেটা দেখা গেল যেন কেউ সেখানে শুয়ে আছে। আমি ভাবলাম হয়তো সিস্টেমের সমস্যা, কিন্তু যাওয়ার আগে দরজা কাচের জানালায় একটা অস্পষ্ট ছায়া দেখলাম, একজন বৃদ্ধ লোকের মতো, যিনি ওই বেডে 2 দিন আগে মারা গিয়েছিলেন।
পরের দিন সকালে আর একটি নার্স আমাকে বললেন ওই বেডে মৃত্যুর পর প্রায় বেল বাজে। অনেকেই নাকি সেখানে ছায়া দেখতে পেয়েছেন, কিন্তু হাসপাতালের বাইরে কেউ বিশ্বাস করে না তা। আমি এখন নাইট শিফটে কাজ করছি, এটা আমি বিশ্বাস করি, কেননা আমি নিজের চোখে সেটা দেখেছি। আর বিশ্বাস করবই না বিশ্বাস করবই না কেন, একটি ছায়া আমার সামনে মানে আর একটা খালি বেডে একটা মানুষের পরিচর্যা করছে। বিষয়টা দেখে আসলে ভয় পেয়ে যাওয়া স্বাভাবিক। ঘটনার সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতাম। সে সময় একটা পুরনো মেসে রুম ভাড়া নিয়েছিলাম। একদিন রাত 2টার দিকে আমি টয়লেটে যেতে ঘুম থেকে উঠলাম এবং করিডোরে আলো নিভে ছিল, শুধু আমার রুমের ছোট বাতিটা জ্বলেছিল। টয়লেটের আয়নার দিকে তাকিয়ে হাত ধুচ্ছিলাম, হঠাৎ দেখলাম আয়না আমার মুখটা অদ্ভুতভাবে হেসে উঠল, কিন্তু আমি নিজে তখন হাসিনি। আমি স্থির হয়ে গেলাম। আয়নার ভিতরে আমি ধীরে ধীরে মাথা কাত করলাম, তারপর ঠোঁট নাড়িয়ে আস্তে কিছু বললাম, কিন্তু শব্দ বেরোল না। হঠাৎ বাতিটা কয়েক সেকেন্ডের মধ্যে নিভে গেল। আলো ফিরে আসার পর আয়না শুধু আমার দিকে অস্বাভাবিকভাবে মুখ করে তাকিয়েছিল। পরের দিন সকালে আমার এক রুমমেট বলল সে নাকি আগের রাতেই করিডোরে আমার মতো দেখতে কাউকে দেখেছে দাঁড়িয়ে থাকতে। তখন আমি ঘুমাচ্ছিলাম। আজও ওই আয়নায় তাকায়, মনে হয় ওটা শুধু আমার প্রতিচ্ছবিই নয়, ওটি একটি ভয়ঙ্কর কোনো প্রেতাত্মা।